হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা আবার ব্যাক করছি। সো চলো আমরা শুরু করি আগের জায়গা থেকে। যেখানে শেষ করছিলাম তার পরের টপিক আর কি। ঠিক আছে? লিফট দিয়ে স্টার্ট করব। ঠিক আছে? সো লিফটের জন্য আমরা মোটামুটি এইসব জিনিসপত্র জানি। আমি জাস্ট তোমাদেরকে এগুলা একটু কেসটা বুঝায় দেওয়ার চেষ্টা করি যে একটা লিফট মানে কি, আসলে তো একটা বক্স, তাই না? একটা সিস্টেমকে উপরে তুলতেছো, তার উপর বল কাজ করতেছে, আর কিছুই না। ঠিক আছে? সিস্টেমের উপর একটা মানে বল প্রয়োগ হচ্ছে, কিছু কাহিনীপত্র হচ্ছে। তার আগে একটা ছোট্ট কথা খালি তোমাদের বলে দেওয়া দরকার যে ওজন জিনিসটা আসলে কি, এটা একটু জানা দরকার। ওজন হিসাবে তুমি আসলে কোনটাকে ফিল করো? ঠিক আছে? তুমি যখন এখানে পৃথিবীর উপর দাঁড়ায় থাকো, ঠিক আছে, এখানে যখন পৃথিবীর উপর দাঁড়ায় থাকো, ধরো এটা তুমি, তো কথা হলো এখানে দাঁড়ায় থাকলে টাকলে আমরা ওজন নর্মালি এভাবে দেখায় দিই, এভাবে দেখায় দিই যে এদিকে হলো ডাব্লিউ কাজ করতেছে। ব্যাপারটা ভুল। ঠিক আছে? এদিকে যেটা কাজ করে সেটা হলো পৃথিবীর আকর্ষণ বল, F is equal to mg। এখানে অ্যাকচুয়ালি যেটা কাজ করে সেটা হলো পৃথিবীর আকর্ষণ বল, F is equal to mg, এবং এই বলটা আসলে তুমি এসে পৃথিবীর উপর প্রয়োগ করতেছো। তুমি পৃথিবীর উপর দাঁড়ায় আসো, তাই জন্য হইলো এই পরিমাণ বল তুমি পৃথিবীর উপর প্রয়োগ করতেছো। তো ওজন বলতে আসলে আমরা যেটাকে বুঝাই, ওজন বলতে আমরা আসলে বুঝাই পৃথিবীর উপর তুমি এভাবে দাঁড়ায় থাকলে পৃথিবী তোমার উপর এদিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া দেয়, তলের প্রতিক্রিয়া বল, এবং ওজন হিসাবে আসলে তুমি এই জিনিসটাকে ফিল করো যেটা তোমার উপর প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখো। তল তল তোমাকে যতটুকু প্রতিক্রিয়া দিবে সেটাই হলো তোমার ওজন। এটা হলো গিয়ে একেবারে কমন সেন্সের কথা। তোমার উপর তলের যতটুকু প্রতিক্রিয়া বল কাজ করবে সেটাই হলো তোমার ওজন। আচ্ছা, তো এখন স্ট্রেট ফরওয়ার্ড আগায় যাই। তো ধরো এই লিফটের ভিতরে তুমি দাঁড়ায় আছো। ঠিক আছে? এই লিফটের ভিতর তুমি দাঁড়ায় আছো। সরি, এই লিফটের ভিতর তুমি দাঁড়ায় আছো। এখন এই লিফটটা ধরো আমরা প্রথমে ধরে নিলাম উপরে যাচ্ছে। ঠিক আছে? লিফটটা সে আমরা বললাম এ কার্যকর ত্বরণে উপরে যাচ্ছে। এ ত্বরণে লিফট যদি উপরে পাঠাইতে হয়, একটু চিন্তা করো তো আসলে তোমার উপর কি কি বল কাজ করতেছে এটা আমরা দেখতে চাই। তোমার উপর এদিকে কাজ করতেছে কি বলতো, এমজি। আর এদিকে হইলো তলের একটা প্রতিক্রিয়া বল বা টান কাজ করতেছে, আর বা টি হিসাবে দেখাইতে পারি এটাকে। একটা টান দিয়ে তোমাকে তোলা হচ্ছে, রাইট? একটা টান দিয়ে তোমাকে তোলা হচ্ছে, আর এমজি হইলো নিচের দিকে কাজ করতেছে। তাইলে এই দুইটা বলের লব্ধি স্বরূপ এই পরিমাণ ত্বরণ তোমার উপর সৃষ্টি হয়, এ পরিমাণ ত্বরণ তোমার উপর সৃষ্টি হয়। তাইলে নিউটনস ল কি বলে, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে সামেশন অফ এফ মানে কি, যেটা বড় হবে উপরের দিকে যাইতে যদি হয়, তার মানে অবশ্যই এই টিটা বড় হইতে হবে এন্ড এমজিটা তার তুলনায় ছোট হইতে হবে উপরে যদি যাইতে হয়, রাইট? উপরে যাওয়ার জন্য তার মানে কি বলবো বলতো, টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ। এন্ড তোমার উপর যে দেখো তলের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বা টান যেটা কাজ করতেছে সেটা হইলো গিয়ে এম ইন্টু জি প্লাস এ। সো আপাতভাবে ওজন কিছুটা বেড়ে যায়। সো এই জি প্লাস হলো গিয়ে তোমার কার্যকর ত্বরণ লিফটের ভেতরে, লিফটের ভেতরে কার্যকর ত্বরণ। ঠিক আছে? লিফটের ভেতরে। আচ্ছা, মানে লিফটের ভেতরে যদি কোনো ক্যালকুলেশন করতে হয় এভাবে করব। আর সেম জায়গায় লিফটটা যদি নিচে নামে, লিফটটা ধরো সেম জায়গায় নিচে নামতেছে, এখন কথা হলো লিফট নিচে নামলে আমরা তোলার সময় লিফটকে টান দিয়েছিলাম উপরের দিকে, লিফটকে যখন তুলতে হয়েছে তখন আমি টান দিছিলাম নিচের দিকে, সরি উপরের দিকে। এবার লিফটকে যদি আমি হলো গিয়ে নামাইতে চাই, আমি যদি চাই লিফটটা নামুক, ঠিক আছে, তখন কি আমি আসলে নিচের দিকে টান দিব? ব্যাপারটা তা না, কারণ নিচের দিকে আসলে টান দিতেই হয় না। তোমার পড়ার দরকার, ঠাস করে পড়ে যাও, এমজি তো এমনিই আছে, লিফট ছেড়ে দাও, কোনো টানই দিতে হবে না, টান দিয়ে ধরারই দরকার নাই, সুন্দর মতো এমজিতে ছেড়ে দিবা, জি ত্বরণের নিচে পড়ে যাবে। তো এমনি করে করতে হইলে মানুষজন আসলে আর লিফট বানাইতো না, বুঝছো? তখন কি করতো মানুষজন, সুন্দর মতো হইলো যদি ধরো 10 তলা বিল্ডিং 7 তলা থেকে নামবা, তাইলে হইলো ব্যালকনিতে যাইতে গিয়ে লাফ দিত, 10 তলা থেকে নামবা ছাদে গিয়ে লাফ দিবা, এরকম হইতো ব্যাপারটা। তো আসলে আমাদের শরীর এটার জন্য তৈরি হয় নাই, এতটুকু উপর থেকে লাফ দিলে হইলো গিয়ে শরীরের স্ট্রাকচার আর আগের মতো থাকে না আর কি। ঠিক আছে? জিওগ্রাফি চেঞ্জ হয়ে যায়। তো কথা হইলো এই জন্য করতে হয় কি, একটু আস্তে আস্তে নামতে হয়, রয়েস হয়ে। এখানে জি ত্বরণে নামা যায় না, ফ্রি ফল করা যাবে না। করতে হবে কি বলতো, আস্তে আস্তে নামতে হবে। এদিকে এ ত্বরণে নামতে হবে যেখানে এ এর মানটা জি এর থেকে ছোট হবে।
ঠিক আছে, প্র্যাকটিক্যালি এর মানটা জি এর থেকে ছোট রাখতে হবে, আদারওয়াইজ তুমি নাই। নামার পরে দেখবো ওই নামছই, নামার পরে আর তুমি নাই। সো এটুক যদি বুঝো, এখানে এটাকে বলতেছি টি, এবং ক্লিয়ারলি তাইলে এ যদি নিচের দিকে থাকতে হয়, তার মানে এবার এটা বড় হবে আর এটা ছোট হবে। খুবই ক্লিয়ার ব্যাপার। তার মানে হইলো গিয়ে তোমার, তার মানে যেটা হবে যে এখানে mg মাইনাস টি ইজ ইকুয়াল টু ma, এন্ড এখান থেকে পাচ্ছ টি ইজ ইকুয়াল টু mg minus ma, and that gives you t is equal to m into g minus a। ঠিক আছে, এটা তাহলে হইলো কার্যকর ত্বরণ লিফটের ভিতরে। এতটুক দিয়ে তাইলে বোঝা গেল। হোপফুলি এই জিনিসটা যদি বুঝে থাকি, তাইলে লিফট রিলেটেড অঙ্ক টঙ্ক করতে খুব একটা প্রবলেম হবে না। এবং পরবর্তী যে প্রবলেমটা আমরা আসলে সলভ করবো, এখানে বলছে 100 কেজি ভরের একজন লোক, ঠিক আছে, 100 কেজি ভরের একজন লোক হলো লিফটে দাঁড়ায় আছে। লিফটটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠতে শুরু করে, তাহলে তার উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? ওই যে টি এর মানটা বের করতে বলছে, ঠিক আছে, টি এর মানটা বের করতে বলছে। এই যে দেখো, ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল টি, ওকে, টিটা বের করতে বলছে। এটা পানির মতো সোজা একটা জিনিস, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠতেছে, ওকে, উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, উপরের দিকে উঠতেছে, খুব ভালো কথা। চলো তাইলে উপরের দিকে তুলে দিই। তাইলে তার টি এর মান কত হবে? টি ইজ ইকুয়াল টু, আমরা জানি এগুলা, উপরের দিকে উঠলে জি প্লাস এ হবে, জি প্লাস এ হবে। সো এম এর মান হলো 100, এম এর মান 100 ইন্টু 9.8। হ্যাঁ, ভেরি গুড, তোমরা সবাই পারতেছো আমি দেখতে পাচ্ছি। প্লাস 2, তার মানে এটা হবে 1180 নিউটন। এই যে এর থেকে কঠিন অঙ্ক আসে না ভাই, তোমরা আসলে দেখে ভয় পাইতে পারো, বাট লিফটের থেকে কঠিন অঙ্ক আসে না। আর আরেকটা আছে স্ক্রু খুলে পড়ার অঙ্ক, সেটা হইলো গিয়ে তোমার, আমরা লাস্ট ক্লাসে করাইছি, ঠিক আছে। সো এই ডান, এর থেকে বেশি তো আসলে আর কিছু লাগতেছে না। ওকে, 1180 পেয়ে গেলাম। এটা নিয়ে তাহলে আর আমরা কথা বাড়াবো না, ঠিক আছে। এটা নিয়ে কথা না বাড়ায় আমরা চলে যাব হইলো পরের তোমাদের সব থেকে পছন্দের ইম্পর্টেন্ট টপিকটাতে, ঘর্ষণ, ঠিক আছে। সো আমরা চলে যাব এরপর ঘর্ষণ নামের একটা টপিকে। ঘর্ষণ সম্পর্কে আশা করি সবারই মোটামুটি হালকা পাতলা আইডিয়া আছে। তো চলো একটু একটু করে ঘর্ষণের বেসিক থেকে সব কয়টা জিনিসটাই দেখব, ঠিক আছে। ঘর্ষণের প্রত্যেকটা জিনিসপত্রই আমরা হইলো গিয়ে দেখব। তো ঘর্ষণে মেইনলি কি কি লাগে, ঠিক আছে, ঘর্ষণ কেন হয়? দুইটা তলের মধ্যে, এটা বোঝার চেষ্টা করি যে দুইটা তল আসলে মসৃণ হয় না। যখন একটা তলের উপর একটা বস্তু রাখো, এরকম খাঁজকাটা খাঁজকাটা হয়, এবং খাঁজকাটা হইলে যেটা হয় যে এরকম খাঁজে খাঁজে বস্তু আটকায় যেতে থাকে, ঠিক আছে, এরকম করে খাঁজে খাঁজে বস্তু আটকায় যেতে থাকে। তো এই খাঁজে খাঁজে বস্তু যত জোরে আটকাবে, ঠিক আছে, বস্তু দুইটা খাঁজের মধ্যে যত জোরে আটকাবে, তত ঘর্ষণের মান বেশি হবে। এটা বোঝার চেষ্টা করো, খাঁজে খাঁজে আটকে যাওয়াটা যত বেশি হবে, তত ঘর্ষণের মান বেশি হবে। এখন এটা মনে রাখো, আমরা একটু আগেই দেখলাম তলের উপর যদি তুমি বস্তু রাখো, একটা তলের উপর যদি তুমি কোনো বস্তু রাখো, ধরো এটা একটা তল, এই তলের উপর এটা একটা বস্তু, এই বস্তু রাখলে তলের এদিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে, তলের এদিকে একটা বস্তু রাখলে এটার উপর একটা অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে। মজার ব্যাপার হইলো, এই অভিলম্ব প্রতিক্রিয়া যদি বেশি হয়, তার মানে বুঝবা খাঁজে আটকানোর পরিমাণটাও বেশি, খাঁজে আটকে যাবার পরিমাণটাও বেশি। কারণ তোমাদেরকে আমি একটু আগেই বলছি যে বস্তু পৃথিবীতে যতটা বেশি বল প্রয়োগ করে, পৃথিবীও তত বেশি বল রিটার্ন দেয়, ঠিক আছে। সো রিটার্নটা বেশি হওয়ার মানে কি, বস্তুটা বেশি জোরে চেপে ধরতেছে পৃথিবীকে, বেশি জোরে যদি চেপে ধরে তাহলে খাঁজে খাঁজে আটকাবে বেশি, ঠিক আছে। সো খাঁজে আটকানোর পরিমাণটা বেড়ে যাবে। দ্যাট মিনস আর এর মান যদি বাড়ে, তার মানে ঘর্ষণ বাড়বে, তার মানে খাঁজে আটকানোর পরিমাণ বাড়ার মানেই হইলো গিয়ে ঘর্ষণ বল বাড়বে। সো এখান থেকে স্ট্রেট বলতে পারি যে কোনো জায়গায় যে ঘর্ষণ বল এফ কাজ করে, এই এফ এর মানটা বস্তুর অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, ঠিক আছে, বস্তুর অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এবং এখান থেকেই আমরা বলি হইলো এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, যেখানে এই মিউকে আমরা বলি ঘর্ষণের গুণাঙ্ক, এটাকে আমরা বলি ঘর্ষণের গুণাঙ্ক। আচ্ছা, ভালো কথা। তাইলে এইটুকু অবধি যদি আমরা বুঝে থাকি, আশা করি সামনেরটুকু বুঝবো। এখন কথা হলো ঘর্ষণ দুই টাইপের হইতে পারে। ঘর্ষণের টাইপে আসি।
নন্দিনী জিজ্ঞেস করতেছো আর কি, একটু আগে বললাম আর হইলো তলের অভিলম্ব প্রতিক্রিয়া, তলটা উপরের দিকে যে প্রতিক্রিয়া বল দেয় এটা হলো তলের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তলের অভিলম্ব প্রতিক্রিয়া বল, লম্ব বরাবর তল যে প্রতিক্রিয়া বলটা দেয়। আচ্ছা, তো কথা হইলো এইটা বুঝো যে ঘর্ষণ ঘর্ষণ দুই ধরনের হইতে পারে, একটা হইলো স্থিতি ঘর্ষণ আর একটা হইলো গতীয় ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি করতে চায়? স্থিতি ঘর্ষণ চায় হইলো স্থির বস্তুকে স্থির রাখতে চায়, এটা স্থির বস্তুকে স্থির রাখতে চায়। আর গতি ঘর্ষণ কি করে? বস্তু গতিশীল হইলে গতি রোধ করার চেষ্টা করে, গতিশীল বস্তুর গতি রোধ করে। ঠিক আছে, গতি ঘর্ষণ গতিশীল বস্তুর গতি রোধ করে, স্থিতি ঘর্ষণ স্থির বস্তুকে স্থির রাখতে চায়। তো এইখানে একটু কথাবার্তা আছে, এটা বোঝার চেষ্টা করো, খুব মনোযোগ দিয়ে এখনের কথাগুলা শুনবা। প্রথম কথা, ধরো তোমার কাছে একটা স্থির বস্তু আছে, ঠিক আছে, তোমার কাছে ধরো এটা বিশাল বড় একটা পাথরের টুকরা, তুমি এটাকে গিয়ে সুন্দর মতো একেবারে কষে ধাক্কা মারতেছো, দুই হাত দিয়ে একেবারে শক্তি লাগায় জোরে ধাক্কা মারতেছো। আমি খুব ভালো কার্টুন আঁকতে পারি না আসলে, এটা কার্টুনও না, এটা জাস্ট একটা মানুষের কি বলবো বডি স্ট্রাকচার হয়েছে কোনো রকমে আর কি। ঠিক আছে, তো তুমি ধরো এখানে গিয়ে এটাকে একেবারে জোরে ধাক্কা মারতেছো, এটা চলতেছে না। ঠিক আছে, এটা একটা পাথর, এটাকে জোরে ধাক্কা দিচ্ছ কিন্তু এটা নড়তেছে না। তো এই যে নড়তেছে না নড়তেছে না নড়তেছে না, এইখানে যে ঘর্ষণ কাজ করতেছে এটাকে বলতেছি স্থিতি ঘর্ষণ। ক্লিয়ার? তো এখন ঘটনা হইলো যেটা, এইটা বোঝার চেষ্টা করো, খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝো। তুমি যখন এদিকে 10 নিউটন বল দিলা, এটা নড়ে নাই, এটাতে যখন 15 নিউটন বল দিলা নড়ে নাই, ধরো 40 নিউটন বল দিলা নড়ে নাই, যখন গিয়ে 45 নিউটন বল দিলা তখন এটা নড়লো। ঠিক আছে, যখন 45 নিউটন বল দিলা তখন বললাম নড়লো। তার মানে আমরা বলবো যেটা, যে স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হইল গিয়ে 45 নিউটন। ঠিক আছে, ভালো করে ঠান্ডা মাথায় শুনো, স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম পসিবল ভ্যালু যেটা আছে সেটা হইলো 45 নিউটন। তার মানে আমি যখন 10 নিউটন দিছিলাম তখন কি স্থিতি ঘর্ষণ 45 নিউটন ছিল? না। আমি যখন 10 নিউটন দিছি স্থিতি ঘর্ষণ 10 নিউটন, আমি যখন 15 নিউটন দিছি স্থিতি ঘর্ষণ 15 নিউটন। বাট যখন আমি 40 দিছি তখনও 40 নিউটন, যেই মুহূর্তে 45 দিলাম তখন বস্তুটা নড়ে গেল, তখন আর স্থিতি ঘর্ষণ কাজ করবে না। বস্তু নড়লো মানেই কি? বস্তু গতিশীল হইল, বস্তু গতিশীল হইল, তখন আর স্থিতি ঘর্ষণ কাজ করবে না। যেই মাত্র বস্তু গতিশীল হয়ে গেল সেই মাত্র বস্তুর উপর তখন গতি ঘর্ষণ কাজ করা শুরু করবে। ঠিক আছে, সেই মাত্র বস্তুর উপর গতি ঘর্ষণ কাজ করা শুরু করবে। এন্ড আমরা এই 45 নিউটনকে বলতেছি ঘর্ষণের বা স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু, অথবা বাংলায় খুব সুন্দর একটা টার্ম দিয়ে আমরা এটাকে দেখাই, এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, সীমান্তিক মানে কি? টার্মিনাল একটা ভ্যালু। ঠিক আছে, সীমান্তিক মান মানে ম্যাক্সিমাম যত দেয়া সম্ভব, এবং আমরা এটাই এখান থেকে বের করি। তাইলে দেখো একটা জিনিস একটু চিন্তা করে, যে কোনো জায়গায় যতটুকু ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এফএস, এটার মানটা ম্যাক্সিমাম কত হইতে পারবে বলতো? ম্যাক্সিমাম হইতে পারবে হইলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইন্টু আর এর সমান। ম্যাক্সিমাম তার মানে নরমালি ফ্রিকশনাল ফোর্স এত এর কম অথবা তার থেকে মানে তার সমান হইতে পারে। কেন এখানে লেস দেন অর ইকুয়ালস দিছি? এই মিউ এস ইন্টু আর হইলো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, মিউ এস ইন্টু আরটা হইলো এখানের ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। আর এটা তাইলে ক্রিয়াশীল ঘর্ষণ বল যেটা হবে সেটা এটার সমান অথবা তার থেকে কম হইতে পারে। আচ্ছা, কেউ আবার এখানে 45 দেখে বললো না যে এটা সবসময় কি 45, এক এক বস্তুর জন্য এক এক রকম। এই যে এখানে দেখাইলাম আমি, এই যে এখানে তাইলে এই মিউ এস ইন্টু আর এর মানটা আসলে এখানে 45। ঠিক আছে, সো এইটুকু আশা করি বুঝছি, এটাকে বলতেছি মিউ এস ইন্টু আর, স্থিতি ঘর্ষণের জন্য গুণাঙ্ক। এবং তাইলে একটা জিনিস দেখো, আমি স্ট্রেট এটা বলতে পারি, এই কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো, যা বলতে চাচ্ছি আর কি ভাইয়া এখন,
এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেই মুহূর্তে তুমি আসলে একটা পেজ একটু কপি করে নিলাম, আমি বলতে চাচ্ছি এটা যে যখন তাইলে তুমি বস্তু গতি শুরু হবার শর্ত কি হবে বলতো? গতি শুরু হবার শর্ত যদি বলি, গতি শুরু হবার শর্ত প্রযুক্ত বল ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের সমান হইতে হবে, তাই না? প্রযুক্ত বলটা ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের সমান হইতে হবে কার? স্ট্যাটিক ফ্রিকশনের। তার মানে এটা এফএস এর সমান হইতে হবে এবং এটা ইকুয়ালস টু কত হইতে হবে আসলে? মিউ এস ইন্টু আর। এটা হলো গতি শুরু হবার শর্ত। আচ্ছা, এরপর গতিশীল হইছে, গতিশীল থাকার শর্ত দুই ধরনের হইতে পারে। গতিশীল থাকার শর্ত দুই ধরনের হইতে পারে। একটা হলো ত্বরণে গতিশীল, ওকে, একটা হলো ত্বরণে গতিশীল আর একটা হইতে পারে সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল। তো যদি ত্বরণে গতিশীল হয় তার মানে জাস্ট সোজা সাপটা কথা চিন্তা করো, একটা বস্তু ত্বরণে গতিশীল হওয়ার মানে হইল এদিকে তুমি ফোর্স দিচ্ছ, এদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, এটাকে আমরা নাম দিব এফ কে, কাইনেটিক ফ্রিকশন, গতিশীল অবস্থায় কাজ করে। ঠিক আছে, এটার নাম দিব আমরা কাইনেটিক ফ্রিকশন, গতিশীল অবস্থায় কাজ করে। তাহলে এখান থেকে চলে আসবে দেখো জিনিসটা, যে এটা যদি এদিকে এ ত্বরণে গতিশীল হইতে হয় অবশ্যই বলতো এফ বলটা বড় হইতে হবে এবং এফ কে বলটা ছোট হইতে হবে, তাই না? তাইলেই তো ডান পাশে যাবে, ডান পাশে বড় হইলেই ডান পাশে যাবে। তাইলে এটার শর্ত কি হবে বলতো? এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু বলতে পারবো এম এ। আর সমবেগে যদি চলে, সমবেগে চলার মানে কত? এ এর মান 0, তার মানে এফ মাইনাস এফ কে is equal to 0 and that means f is equal to হইতে হবে f কে। যেখানে যেখানে ক্লিয়ারলি তাইলে একটা জিনিস মনে রাখা উচিত যে f কে যেটা আছে f কে সমান তাইলে কি হবে বলতো? ঘর্ষণ তো, তার মানে মিউ কে ইনটু আর, যেখানে এটাকে বলতেছি গতি ঘর্ষণ গুণাঙ্ক। গতি ঘর্ষণ গুণাঙ্ক। তো এই তিনটা কন্ডিশন আমরা জাস্ট মনে রাখবো যে গতি শুরু হবার জন্য অন্তত তোমার স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানের সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে। গতিশীল থাকার জন্য যদি ত্বরণে গতিশীল থাকতে চাও তাইলে এফ বড় হইতে হবে, সমবেগে হইলে এটার সমান হইতে হবে। কয়েকটা কেস দেখি জিনিসটা খুব ইজিলি বুঝে যাব, একেবারে খুব সোজা সাপটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, খুবই সোজা সাপটা ব্যাপার স্যাপার। একটু দেখে নিব যে এদিকে ধরো তুমি এফ পরিমাণ বল অ্যাপ্লাই করছো, ওকে, এটার এদিক বরাবর কাজ করে হলো এমজি, ওকে, এদিকে কাজ করে এমজি, তাইলে তলের প্রতিক্রিয়া বল কাজ করবে খাড়া উপরের দিকে, আর কোনো ফোর্স নাই, এই হলো আর। তাইলে এখন বলতো আমরা বলতে পারি যে গতি শুরু করার জন্য কি হইতে হবে? আচ্ছা, গতি শুরু করার কথা বাদ দাও, আমরা বললাম যে এদিকে এ ত্বরণে গতিশীল করবো এটাকে, এটা যদি এদিকে এ ত্বরণে গতিশীল হয় তাইলে এফ কেটা কাজ করবে বাম পাশে, এফ কে কাজ করবে বাম পাশে। আচ্ছা, তাহলে এবার একটু ইকুয়েশন লিখি যে তোমার উপরে নিচে একটা সমতা তৈরি হয়েছে, তার মানে এই আর এর মানটা এমজি এর সমান, বুঝছো? আর এর মানটা এমজি এর সমান। আর এর মান যদি ভাই এমজি এর সমান হয় তার মানে আমরা বলতে পারবো আর ইজ ইকুয়াল টু এমজি, কারণ উপরে নিচে ইকুইলিব্রিয়াম আছে, বস্তুটা লাফাইতেছে না। এবং তাইলে এখান থেকে এফ কে এর মান কত বলতে পারবো বলতো? মিউ কে ইন্টু আর বলতাম, এবং আর এর মান যদি বসায় দাও এটা কত হয়ে যাবে? মিউ কে ইন্টু এমজি। ওকে, সো এইটুকু যদি বুঝি, এখান থেকে এবার নিউটনস ল অ্যাপ্লাই করো, সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তার মানে কি এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু হবে এম এ, এন্ড দ্যাট গিভস ইউ মিউ কে ইনটু, সরি, যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছো মাইনাস মিউ কে এম জি ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, সো এই জিনিসটা হোপফুলি এটা বুঝতে পারছি, সমস্যা নাই। এখন চলে যাব পরের পার্টে, যে এটা যদি হয় এভাবে যদি একটা এফ বল প্রয়োগ করি, ওকে,
এভাবে যদি এফ বল প্রয়োগ করি তাহলে যেটা হচ্ছে দেখো, এই এফ এর একটা উপাংশ এদিকে কাজ করবে। এফ এখন একা টানতেছে না, এফ এর একটা উপাংশ কাজ করতেছে। এদিকে হলো এটা থিটা, তাহলে ধরে নিলাম এটা এফ কস থিটা। এখন এদিকে দুইটা ফোর্স কাজ করবে, একটা হবে এফ সাইন থিটা, এদিকেই আবার কাজ করবে হলো তলের অভিলম্ব প্রতিক্রিয়া, এদিকে কাজ করবে এমজি, আর এদিকে কাজ করবে এফ কে। সো দেখো এবারের ইকুয়েশন গুলা কেমন হবে দেখতে। এখন আসলে উপরে নিচে তো ইকুইলিব্রিয়াম, তার মানে আর আর এফ সাইন থিটা এগুলা মিলায় হবে হইলো গিয়ে এমজি এর সমান। তাইলে এখান থেকে আর এর মান পেয়ে যাচ্ছি এমজি মাইনাস এমজি মাইনাস এফ সাইন থিটা। ঠিক আছে, এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখান থেকে বলতে পারবো এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, এন্ড এখান থেকে মিউ কে ইন্টু যা বলা যায় আর কি এমজি মাইনাস এফ সাইন থিটা বলে দিলাম। এরপর বাকিটা আগের মতোই। দেখো এখানে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু, এফ কস থিটা, তাকে অপোজ করতেছে কে, এফ কে। ফলে বস্তুটা এদিকে ডান পাশে হইল গিয়ে এ ত্বরণ পাচ্ছে, তার মানে এটা বড় এটা ছোট, ডানে যাচ্ছে মানে ডানেরটা বড় বামেরটা ছোট। সো কি লিখতে পারবো বলতো, এফ কস থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। আপাতত এই লাইনটা জানা থাকলেই বাকি ক্যালকুলেশন তুমি করতে পারবা। বাম পাশে তো শিখাই দিলাম আমি এই লাইন থেকে কেমনে ক্যালকুলেট করতে হয় ত্বরণের মান যদি বের করতে দেয় আর কি। ঠিক আছে, সো এটা যদি বুঝি এখান থেকে আমরা আর একটু একটা দেখে ফেলতে পারি যে আনত তলে যদি ঘর্ষণটা হয় তখন কিরকম করবা। আনত তলের ক্ষেত্রে ঠিক আছে, তখন আরো বেশ কয়েকটা কম্পোনেন্ট চলে আসবে একসাথে, খুব একটা কঠিন কিছু হয় না। ধরো এদিকে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো, এমজি কাজ করে খাড়া নিচের দিকে, এমজি খাড়া নিচের দিকে কাজ করে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তোমরা জানো যে উপাংশগুলো এরকম হয়ে যায়। এদিকে যে উপাংশ আছে এটা হয়ে যায় এমজি কস থিটা, এদিকে যে উপাংশ আসে এটা হয়ে যায় এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। আবার এদিকেই কাজ করে কি বলতো, এদিকেই আবার কাজ করে হলো ফ্রিকশনাল ফোর্স, তার মানে তার সাথে প্লাস হবে এফ কে। আর উপরের দিকে এদিকে কাজ করবে তলের অভিলম্ব প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, অনেকগুলা ফোর্স হয়ে গেল। ও আসলে কঠিন না, তোমার প্রথম কাজ হইল যে তলের উপরে নিচে কোনো লাফালাফি নাই, তার মানে তুমি বলতে পারবা আর এর মানটা এমজি কস থিটার সমান। তাহলে এফ কে এর মান হবে মিউ কে ইন্টু এমজি কস থিটা। ওকে, মিউ কে ইন্টু আর, তো মিউ কে ইন্টু আর এর মানটা বসাই দিলাম। ওকে, ধরতে হ্যাঁ। আচ্ছা এরপরের কাজ দেখো, ডান পাশে ধরে নিলাম এটা এ ত্বরণে এদিকে উপরে উঠতেছে, এ ত্বরণে উপরে উঠলে এদিকে এফটা বড় হবে, আর এই দুইজনেই তো তাকে অপোজ করতেছে, এমজি সাইন থিটাও অপোজ করতেছে এফ কেটাও অপোজ করতেছে। তাইলে মাইনাস একসাথে দুইটার যোগফল এমজি সাইন থিটা প্লাস এফ কে, দুইটা মিলায়ে হইল গিয়ে তাকে অপোজ করতেছে। এফ কে ছোট হাতের এফ দিয়ে লিখি ইজ ইকুয়াল টু কি হইতে হবে এম এ। তাইলে এখান থেকে ফার্দার ক্যালকুলেশন করে তুমি চাইলে এ এর মান বের করতে পারো। ঠিক আছে, এই হলো মোটামুটি কনসেপ্ট গুলো আমি তোমাদেরকে মানে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কিভাবে ক্যালকুলেশন গুলা করি আমরা আর কি। ঠিক আছে, প্লাস এখানে প্রত্যেকটার টুকরাগুলা কিরকম হবে কোনটার ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা একটা খুব ইজি প্রবলেম সলভ করব এই রিলেটেড। বলতেছে কি যে মেঝের উপর রাখা 100 কেজি ভরের একটা কাঠের বাক্সকে একটা রশির সাহায্যে গতিশীল করতে চেষ্টা করা হচ্ছে। মনে রাখো, গতিশীল করতে চেষ্টা করতেছে মানে এখনো গতিশীল হয় নাই। বলছে রশিটাকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হইতেছে, রশিটাকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হইতেছে। তাইলে এটা যদি বক্স হয়, বক্সটা এঁকে দেই, এটাকে রশি দিয়ে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এমনে টানা হচ্ছে। ওকে, আচ্ছা ও এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে আমাকে, সরি এটার অ্যাঙ্গেল আমাকে দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা
এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ধরলাম, টি মানে টানা হচ্ছে। তো বলছে কি বাক্সের এবং মেঝের মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.4, মিউ এস এর মান 0.4। বলছে রশির উপর টান কত হইলে বাক্সটা গতিশীল হবে, বলছিলাম গতিশীল হবার শর্ত, ঠিক আছে? একটু আগে গতিশীল হবার শর্তটা পড়াইছিলাম তোমাদেরকে। সো গতিশীল হবার শর্ত কি ছিল মনে আছে? গতিশীল হবার শর্ত ছিল, ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি, গতিশীল হবার শর্ত ছিল তোমার এই প্রযুক্ত বলটা Fs is equal to mu s into r এর সমান হইতে হবে, এটা ছিল গতিশীল হবার শর্ত। তাহলে চলো এই জায়গায় যাই, এখন কি বলবো, তাইলে দেখি একটু কি হচ্ছে ঘটনা। ওই যে প্রত্যেকটা কেসে কিন্তু আমার আলাদা আলাদা করে ভাগ করে দেখাইতে হবে ফোর্স গুলা। এদিকে কি কাজ করে বলতো, mg, এদিকে কাজ করে টি কস থিটা, এটা হলো অ্যাপ্লাইড ফোর্স, এদিকে কাজ করে টি সাইন থিটা, আর এদিকেই কাজ করে আবার অভিলম্ব প্রতিক্রিয়া, আর এদিকে কাজ করবে তোমার এফএস, তাই না? তো এখন দেখো তো এখান থেকে আমি বলতে পারবো যে আর প্লাস টি সাইন থিটা, আর প্লাস টি সাইন থিটা ইজ ইকুয়াল টু তোমার আর প্লাস টি সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে হইলো গিয়ে তোমার এমজি। তাহলে এখান থেকে আর এর মান পেয়ে গেলাম, আর ইকুয়ালস টু তাইলে কত হবে বলতো, 100 কেজি ভরের 100 ইন্টু 9.8 মাইনাস টি এর মান জানি না, এটাই বের করতে হবে, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাইলে সাইন 30 মান হাফ বসায় দিলাম, তাহলে হবে কত, আর ইকুয়ালস টু 980 মাইনাস টি বাই 2। ওকে, এইটুকু পারলাম। তো এইটুকু যদি পারি, এবার চলে আসো বাকিটাতে, যে গতিশীল হবার শর্ত কি? গতিশীল হবার শর্ত হইলো টি কস থিটার মানটা এফএস এর সমান হইতে হবে। তার মানে টি ইন্টু কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর এর সমান হইতে হবে। তার মানে টি ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু হইতে হবে 0.4 ইন্টু আর এর মান 980 মাইনাস টি বাই 2। তাহলে বলো তো ভাই, এখানে এটা যদি সলভ করে ফেলো, টি এর মান এখান থেকে বের হয়ে যাবে না? এখান থেকে টি এর মান বের হয়ে যাবে। অনেকেই বলে দিছো 367.7 নিউটন, 367.7 নিউটন। সো 367. তোমাদের আনসারটা আমি ভরসা করলাম, দ্যাটস ইট। ওকে, ও সরি, আমি একটু cos 60 দিয়ে দিছি ভুলে, এটা 60 না, এটা cos 30, সরি, মান ঠিকই লিখছি বাট লিখে ফেলছি cos 60 ভুলে। cos 30, অবশ্যই cos 30, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, cos 30 মান কিন্তু ঠিকই দিছি, cos 30 এর মান √3/2, ঠিক আছে, এইটুকু কোনো সমস্যা নাই। সো হোপফুলি এই ফুল পার্টটা আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে। ঘর্ষণ একটু সময় লাগে বুঝতে, বাট আমি আশা করি সবাই এই টপিকটা মোটামুটি বুঝতে পারছি আর কি, কিভাবে সলভ হয়েছে, প্লাস প্রত্যেকটা জিনিস কিভাবে আমরা কাজ করছি। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাব রকেটে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব হইলো রকেটে। রকেটের মধ্যে আসলে খুব ডিটেইলড কথাবার্তা বলে তোমার টাইম ওয়েস্ট করার দরকার নাই। আমরা হইলো গিয়ে বেসিক যতটুকু লাগে বইয়ের মধ্যে আছে সেই জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। ধরো এটা একটা রকেট, প্রথমে আমার একটা রকেট লাগবে রকেট নিয়ে আলোচনা করতে চাইলে, ঠিক আছে। ধরো এটা একটা রকেট, এই রকেটটা এদিকে হইলো গিয়ে, সরি, এই রকেটটা পৃথিবী থেকে ধরো বের হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। এইভাবে তার জ্বালানি নির্গত হইতেছে, জ্বালানি নির্গত করতে করতে রকেটটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। ছোট ছোট কয়েকটা জিনিস মনে রাখবা, ঠিক আছে, খুব ছোট ছোট কয়েকটা জিনিস মনে রাখবা, যে রকেট কিভাবে চলে, জাস্ট আমি সেই জিনিসটা তোমাদেরকে ছোট্ট করে বুঝাই দিব, একেবারেই ছোট্ট করে বুঝাই দিব, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যে এখানে রকেটের সাপেক্ষে জ্বালানিটা যে বের হইতেছে,
রকেটের সাপেক্ষে জ্বালানির যে নির্গমন বেগ এটাকে আমরা VR দিয়ে দেখাই। এটাকে বলতেছি রকেটের সাপেক্ষে জ্বালানির নির্গমন বেগ। মানে রকেট থেকে দেখলে তুমি এই বেগটা দেখবা, ঠিক আছে? রকেটের সাপেক্ষে জ্বালানির নির্গমন বেগ। আচ্ছা, তো কথা হইল, এটা আশা করি বুঝলাম, জ্বালানির নির্গমন বেগ। ওকে, সো এইবার এই জ্বালানিটা যখন এদিকে বের হয়, রকেটটাও উপরের দিকে একটা বেগ পায়, হোয়াট এভার তার বেগ যাই হোক না কেন, রকেটটাও উপরের দিকে একটা বেগ পায়। যাই হোক, তো রকেটের বেগের দিকে আমি যাচ্ছি না, মদ্দা কথা হলো জ্বালানিটা এদিকে নির্গত হওয়া শুরু হইলে রকেটটা উপরের দিকে একটা ধাক্কা খায়, এটা ইম্পর্টেন্ট বেশি। রকেটটা উপরের দিকে একটা ধাক্কা খায়, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে রকেটের উপরের দিকে ধাক্কা, এটাকে F দিয়ে দেখাইলাম। এটা হলো রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বল, রকেটটা এদিকে লাফ করবে। প্রথম কথা হলো এটা আসলে চলে কিভাবে, ঠিক আছে? চলে কিভাবে এটা একটু আমরা যদি দেখতে চাই, যে ইনিশিয়াল অবস্থায় যখন তুমি জ্বালানি ফায়ার করো নাই, তখন রকেট এবং জ্বালানির মোট ভরবেগ কত থাকে বলো তো? 0। তুমি রকেট ফায়ার করো নাই, জ্বালানি নির্গত করো নাই, আস্তে আস্তে এটা এটা 0 আছে। বাট যখনই তুমি রকেট ফায়ার করলা, যেই মোমেন্টে তুমি রকেটকে ফায়ার করলা, সেই মোমেন্টে জ্বালানির কিছু হইল গিয়ে ভরবেগ তৈরি হবে, এবং একই সাথে রকেটেরও কিছু ভরবেগ তৈরি হবে, রাইট? এবং ক্লিয়ারলি তাইলে তুমি বলতে পারবা যে পি অফ রকেট, ঠিক আছে, পি অফ রকেট ইজ ইকুয়াল টু মাইনাস পি অফ ফুয়েল। এটা তো খুবই ইজি একটা ব্যাপার, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ইউজ করলাম। তাহলে দেখো, এই পি অফ রকেট যেহেতু চেঞ্জ হচ্ছে, পি অফ রকেট যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা দেখো তো এরকম করে বলতে পারি না যে ডিপি অফ রকেট ডিপিআর বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ডিপি অফ ফুয়েল ডিভাইডেড বাই ডিটি। তো এই রকেটের ভরবেগের পরিবর্তনের হার, তোমাদেরকে এটা দেখাইছিলাম, রকেটের ভরবেগের পরিবর্তনের হার মানেই কি আসলে এফ না? ওই যে এফটা দেখাচ্ছি, তাই তো? রকেটের পরিবর্তনের হারটা মানেই হলো এই এফটা, এবং এই এফ ইজ ইকুয়াল টু মাইনাস, তখন লিখতে পারবো দেখো ডিডিটি অফ ফুয়েলের ভরবেগ। তো ফুয়েলের ভরবেগে আসলে এম ইন্টু ভি আর লিখলাম, বাট মজার ব্যাপার যেটা হয়, এই জিনিসটা থাকে কনস্ট্যান্ট, এটা থাকে কনস্ট্যান্ট, আর এটা আসলে আস্তে আস্তে কমতে থাকে। এটা আশা করি তোমরা জানো, এটা আসলে আস্তে আস্তে কমতে থাকে। কারণ কি? জ্বালানি পুড়তেছে ভাই, জ্বালানি যদি পুড়ে, জ্বালানির ভর কমবে না। এখানে যে এফ, এখানে যে এম ইউজ করছো, এটা তো ফুয়েলের এম, তাই না? ফুয়েলের ভর, জ্বালানি আস্তে আস্তে কমতে থাকে। তাহলে দেখো আলটিমেটলি তুমি যে এফ এর রাশিমালা পাবা সেটা এরকম আসতেছে, মাইনাস ভিআর, ঠিক আছে, এমনি করে অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে দেওয়া উচিত সবকিছুকে, মাইনাস ভিআর ইন্টু ডিএম বাই ডিটি। এই জিনিসটা মনে রাখলেই তোমার কাজ শেষ, আর কিচ্ছু নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না। কথা হলো ভাই, মাইনাস আসলে কি ইন্ডিকেট করতেছে? দেখো মাইনাস বুঝাইতেছে ভিআর এর ডিরেকশন কোন দিকে, নিচের দিকে। তাইলে বলো তো এই মাইনাস ভিআর এর ডিরেকশনটা কোন দিকে হবে? একটু আমাকে চ্যাট বক্সে তোমরা জানাও তো, দেখি কয়জন আসলে জেগে আছো আমার সাথে। যে ভিআর এর ডিরেকশনটা নিচের দিকে, তাইলে মাইনাস ভিআর এর ডিরেকশনটা কোন দিকে বলো তো? উপরের দিকে। এটাই, ওই যে দেখো এখানে ছবিতেও আমি দেখাইছি, ছবিতেও আমি দেখাইছি যে এফ এর ডিরেকশন আসলে কোন দিকে থাকে বলো তো? এফ এর ডিরেকশনটাও থাকে আসলে উপরের দিকে। তাইলে আমাকে একটা সোজা কথা বলো, এই মাইনাসটা যদি দিকটাই বুঝায় থাকে, আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে রকেটে ঊর্ধ্বমুখী ধাক্কা কতটুকু, রকেটে ঊর্ধ্বমুখী ধাক্কা কতটুকু, ঠিক আছে, রকেটে ঊর্ধ্বমুখী ধাক্কা কতটুকু, খালি যদি মানটা জানতে চাই, তুমি খালি ভিআর এর মান ইন্টু ডিএম বাই ডিটি দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। আমি জানি এটা উপরের দিকে, ঠিক আছে, যা আছে এইটাই, মাইনাসটা বাদ দিছি কারণ আমি জানি তো এটা উপরের দিকে, খালি মানটা বিবেচনা করছি, মান শুধু, ঠিক আছে। আর যদি অভিকর্ষের প্রভাব হিসাব করি, অভিকর্ষের প্রভাব হিসাব করলে, প্রভাব সহ যদি বিবেচনা করি, অভিকর্ষের প্রভাব সহ যদি বিবেচনা করি, তখন এফ সমান কি হবে? এটা ঊর্ধ্বমুখী বল, এটা হলো ঊর্ধ্বমুখী বল, মাইনাস, মাইনাস খালি এমজি করে দিবা। আচ্ছা,
এইখানে কোনটা তাইলে কি ইন্ডিকেট করে এটা একটু ছোট্ট করে বলে দিই, ছোট্ট করে জাস্ট এটা একটু বলে দেই যে এখানে ভিআর তো বলছি, ডিএম বাই ডিটি কি দেখো তো, প্রতি সেকেন্ডে জ্বালানি কতটুকু কমতেছে এটাকে আমরা বলি, কোশ্চেনে কি লেখা থাকে এটা বলে দিই। কোশ্চেনে এটাকে লেখা থাকে জ্বালানি হ্রাসের হার, কোশ্চেনে এটাকে লেখা থাকে জ্বালানি হ্রাসের হার। আর এই যে এমটা, এই এমটা হইল সমগ্র রকেটের ভর, সমগ্র রকেট এর ভর মানে কি ফুয়েল সহ, কারণ ফুয়েল সহই তো উঠবে, ফুয়েল বা জ্বালানি সহ। ওকে, এই হলো কথা। তাহলে এখান থেকে জাস্ট এম দিয়ে ভাগ করে দিলেই ত্বরণ পেয়ে যাওয়া যায়, এটা আমি আলাদা করে দেখাইলাম না। এখান থেকে জাস্ট এম দিয়ে ভাগ করে দিবা, কারণ এফ সমান তো এম এ বলাই যায়, এটা আমরা জানি। তো চলো এটার একটা ছোট্ট সোজা অঙ্ক করে ফেলি। আসলে খুব সোজা একটা অঙ্ক আসছিল পরীক্ষায় বুটেক্সে, খুবই রিসেন্টলি আসছে। বলছে 10,000 কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর 15,000 কেজি, ঠিক আছে? 15,000 কেজি বলছে। তো 15,000 কেজি বলার পরে এখন তোমার কাছে জানতে চাইছে হইলো গিয়ে উপরের দিকে ধাক্কা কত। তাহলে দেখো এম অফ, আমরা এভাবে সলভ করি যে এম অফ ফুয়েল তোমাকে দেওয়া আছে হইলো গিয়ে 10,000 কেজি, টোটাল ভর দেওয়া আছে 15,000 কেজি। ওকে, আর এইটুক যদি বুঝে যাও, দেখো তো তোমার কাছে জানতে চাইছে হইলো গিয়ে রকেটের উপর ধাক্কা কত। তাহলে ধাক্কা এফ ইজ ইকুয়াল টু ভিআর ডিএম বাই ডিটি মাইনাস কি বলছিলাম এমজি। তো কথা হইলো এটা কিন্তু একেবারে ইনিশিয়াল মোমেন্টের ধাক্কা বের করতেছি, ইনিশিয়াল মোমেন্টে ধাক্কা। অন্য মোমেন্টে গেলে তখন আস্তে আস্তে ফুয়েল কমতে থাকতো। তো আমার কাছে তো আর ওইটা চায় নাই, আমাকে যেহেতু কোনো সময়ের কথা উল্লেখ করে দেয় নাই, তার মানে একেবারে ইনিশিয়াল মোমেন্টের ধাক্কা বের করতেছি। তাহলে ভিআর এর মান দেখো দেওয়া আছে কত, এই যে 2000 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। তাহলে ভিআর হইলো গিয়ে 2000 মিটার পার সেকেন্ড। আর ডিএম বাই ডিটি এটার মান কত বলে দিছে দেখো, 200 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি পুড়ে। ওকে, 200 কেজি পার সেকেন্ড জ্বালানি হ্রাসের হার। তাহলে কত হবে বলতো, এখানে আনসারটা যদি করি, ভিআর এর মান হইল গিয়ে 2000 ইন্টু ডিএম বাই ডিটি হইল 200 মাইনাস এম এর মান হবে হইল গিয়ে, এম এর মান হবে তোমার 15,000 ইন্টু জি এর মান হইল 9.8। তাহলে এটা কত আসে আমাকে একটু চ্যাট বক্সে তোমরা সবাই জানায় দাও তো। 25,300, সরি 2,53,000 নিউটন, তাই না? 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন, এটা হলো গিয়ে আসে আনসার। ঠিক আছে, এইটুক হলো কথাবার্তা। সো হোপফুলি এটা সবাই বুঝতে পারছি, সমস্যা নাই। খুবই খুবই সোজা একটা কনসেপ্ট ছিল রকেটের, এটাতে আশা করি কারোর খুব একটা প্রবলেম হয় নাই। ঠিক আছে, তো সোজা একটা প্রবলেম। আমরা এরপর চলে যাব হইলো গিয়ে, আচ্ছা সামের কোশ্চেন ছিল মাইনাস এমজি হবে কেমনে বুঝলাম, এইখানে একটা কথা আছে, ঠিক আছে? আমি একটু বলে দিই, তোমাদের তো আসলে সবার যে কোশ্চেনটা থাকে, হ্যাঁ, যে ভাইয়া এমজি কি আসলে মাইনাস করব নাকি করব না, কিছু অঙ্কে করছে কিছু অঙ্কে করে নাই, আসলে কি করা উচিত নাকি করা উচিত না। যাই হোক, তার আগে একটু অর্ণবের কোশ্চেনের আনসার দিয়ে দিই। সে বলছে হলো রকেটের টোটাল ম্যাসের মধ্যে কি জ্বালানি ইনক্লুডেড? হ্যাঁ, অবশ্যই ইনক্লুডেড। ঠিক আছে, তো কথা হইলো এই টাইপের অঙ্কগুলার আসলে সলিউশন এক এক জায়গায় এক এক রকম করে করে, কেউ কেউ হলো জি কনসিডার করে, কেউ কেউ জি কনসিডার করে না। বেস্ট সলিউশন কি বলতো, অঙ্ক করার সময় পাশে একটা এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দিবা যে অভিকর্ষের প্রভাব বিবেচনা করে অঙ্কটি সমাধান করা হলো। ঠিক আছে, এবার তাহলে কোশ্চেন চলে আসে, ভাই এমসিকিউতে কি করব? ঠিক আছে, এমসিকিউতে তোমাকে কখনোই এই টাইপের অঙ্ক দিবে না যেখানে এমজি মাইনাসও করছে আবার এমজি ছাড়া মানে সহটাও দিছে। ঠিক আছে, সো যদি অবজেক্টিভের কথা বলো, তুমি দুইটাই করে দেখবা কোনটার আনসার আছে, জি মানে এমজি এফেক্ট ক্যালকুলেট করে দেখবা, এমজি ছাড়াও দেখবা। আর হইলো গিয়ে তোমার রিটেনের ক্ষেত্রে তো বলে দিবা যে হয় এমজি সহ যদি করো, মানে মাইনাস এমজি দিয়ে যদি করো, তাহলে লিখে দিবা অভিকর্ষের প্রভাব বিবেচনা করছি। আর যদি হইলো গিয়ে না করতে চাও, তাহলে লিখে দিবা যে অভিকর্ষের প্রভাব উপেক্ষা করে। ঠিক আছে, এই হইলো কথা। সো আশা করি সমস্যা হবে না।
আলামিন জানতে চাইতেছো 10 মিনিট পরে ফোর্স কত, এটা জানতে চাইলে কি করতা? আচ্ছা, 10 মিনিট পরে ফোর্স কত জানতে চাইলে আসলে তোমার তখন এই এমটা চেঞ্জ করে দিতে হইতো। ঠিক আছে, 10 মিনিট পরে ভর কতটুকু বাকি আছে এটা তোমার ক্যালকুলেট করে নিতে হইতো। তো 10 মিনিট পরে ভর কতটুকু বাকি থাকবে সেটা আসলে এরকম করে বের করা যায়। 15,000 তোমার কাছে ছিল, প্রত্যেক সেকেন্ডে হলো 200 কেজি করে পুড়ে, তাই না? তাইলে দেখো তো, তোমার প্রত্যেক সেকেন্ডে যদি 200 কেজি করে পড়ে তাইলে কত হবে? 200 ইন্টু 10 মিনিটে কত সেকেন্ড হয়? 600 সেকেন্ড মনে হয়, তাই না? তো মনে হয় এরকম কিছু একটা আসবে আর কি। এই টাইপের একটা কিছু এম আসতো, ওইটা ইউজ করতাম, বাট তখন আবার জি এর মানটাও চেঞ্জ করতে হইতো, বুঝছো? তো অনেক গ্যাঞ্জাম আছে, আপাতত এটাতে আমরা না যাই। আচ্ছা, সো এতটুকু যদি বুঝি, আমরা চলে যাব এবার হইলো, এমনিও আমাদের টাইম বলছিলামই একটু এক্সট্রা লাগবে, আমি মানে এক্সপেক্ট করব তোমরা আমাকে এই টাইমটুক দিবা আসলে, কারণ ভালো করে যদি এই চ্যাপ্টারটা সব কয়টা জিনিস তোমাদের এক্সপ্লেন করে পড়াইতে হয় তাইলে আমার একটু এক্সট্রা টাইম লাগবে, এটাই স্বাভাবিক। আশা করি ধৈর্য ধরে হইলো গিয়ে তোমরা এইটুক শুনবা। তো জড়তার ভ্রামকে চলে যাই। জড়তার ভ্রামক আসলে নির্দেশ করে কি জিনিস? জড়তার ভ্রামক নির্দেশ করে কোন বস্তুর ঘূর্ণন জড়তা কতটুকু, কোন বস্তুর ঘূর্ণন জড়তার পরিমাপ করে। ঠিক আছে, ঘূর্ণন জড়তার পরিমাপ করে। আচ্ছা, সো মানে হইলো একটা বস্তু যদি স্থির থাকে তাইলে তাকে গতিশীল করতে তোমার কত বেশি ফোর্স দিতে হবে, অথবা গতিশীল আছে তাকে যদি তুমি স্থির করে দিতে চাও, তাইলে তোমার আসলে কতটুকু ফোর্স দিতে হবে, মানে কোন ক্ষেত্রে মানে জড়তার পরিমাপটা কত বেশি। ঠিক আছে, ঘুরাইতে চাইলে কত বেশি ফোর্স দিতে হবে, অথবা ঘূর্ণন থামাইতে চাইলেও কত বেশি ফোর্স দিতে হবে, দুইটাই হইতে পারে, একই কথা। তো এই জড়তার ভ্রামক নির্ণয়ের জন্য আমরা মোটামুটি ছোট্ট ছোট্ট 3টা কেস দেখে ফেলি। সব থেকে সহজ ব্যাপার এটাই, যে যদি একটা বিন্দু ভর হয়, একটা বিন্দু ভর ধরো কোনো অক্ষের চারপাশে এভাবে ঘুরতেছে, ঠিক আছে, একটা বিন্দু ভর কোনো অক্ষের চারপাশে এভাবে ঘুরতেছে, তার ভর হইল এম, এবং অক্ষ থেকে তার দূরত্ব যদি আর হয়, ঠিক আছে, তখন আমরা বলি যে তাইলে তার আই হবে এম ইন্টু আর স্কোয়ার, এভাবে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, আর যদি বস্তুটা আসলে বিস্তৃত বস্তু হয়, ঠিক আছে, যে বস্তুটাকে তুমি আসলে ওইরকম একটা বিন্দু হিসাবে চিন্তা করতে পারতেছো না, যে বস্তুকে তুমি একটা বস্তু হিসাবে চিন্তা করতে পারতেছো না, ধরো এরকম একটা বিস্তৃত বস্তু, এটা এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছে, ঠিক আছে, এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে এই বস্তুটা ধরো ঘুরতেছে। সো তখন আসলে তার জন্য তোমার যেটা করতে হয়, ছোট্ট একটা ভর নিয়ে ওই ভরগুলোর জন্য ইন্টিগ্রেট করতে হয়, মানে জিনিসটা এরকম চলে আসে, I is equal to ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। তো কথা হলো পরীক্ষায় আমাদের এগুলো আসে না, এই ডিরাইভেশন গুলো আসে না, এই সূত্রগুলা ইউজ করে কিছু স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের জন্য আমরা জড়তার ভ্রামক নির্ণয় করে রেখে দিছি, যেটা তোমাকে আমি এখানে পরের পেজটাতে দিয়ে দিছি, অনেকগুলা জড়তার ভ্রামক তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে। তো চাইলে তোমরা এই জিনিসটা মানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আছে, ওগুলা একটু মনে রেখে দিলেই তোমার কাজ চলে যায়। যেমন ধরো আমি জাস্ট মার্ক করে দেই কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এখানে সলিড স্ফিয়ারটা খুব বেশি ইম্পর্টেন্ট, সলিড রেক্ট্যাঙ্গুলার প্লেট এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সলিড সিলিন্ডারটা ইম্পর্টেন্ট, তারপর থিন রড ইম্পর্টেন্ট, সলিড সার্কুলার প্লেট হইলো গিয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর হইলো হলো প্লেট অথবা রিং যাকে বলতেছি, রিং দেখো মাথায় রেখো, এটা হলো রিং। এই যে আমি এখানে তোমাকে টোটাল 6টা দাগায় দিলাম, এই 6টা যদি তুমি মোটামুটি মনে রাখতে পারো তাইলে তোমার ইন্টার লাইফের কাজ অলমোস্ট চলে যায়, কারণ এর বাইরে সাধারণত আমরা আসতে দেখি নাই, ঠিক আছে, কোথাওই কখনো আসতে দেখি নাই এই রিলেটেড টপিকে। সো এই কয়েকটা যদি তুমি মনে রেখে দাও তাইলেই তোমার কাজ চলে যাবে, ঠিক আছে। সো এগুলা একটু আমি এক্সপেক্ট করবো আর কি তোমরা মনে রাখবা, এবং আমি সামনের অঙ্কগুলাতে এগুলা বসায় দিব জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড সূত্র হিসাবে। আমি জানি তোমাদের মনে নাও থাকতে পারে, বাট ভাইয়া আজকে বললাম, বলার পরে হইলো গিয়ে তোমরা এটা মুখস্থ করে নিবা, এইটুকু আমার এক্সপেকটেশন আর কি, ঠিক আছে। যাই হোক, আমরা আগের পেজে ফেরত যাই। এখানে জাস্ট একটা ছোট্ট কথা বলার ছিল, যে এরকম একটা বিস্তৃত বস্তুর জন্য আমরা যদি তার সমগ্র ভর একটা বিন্দুতে পুঞ্জীভূত আছে ধরে নিতে পারি, একটা বিন্দুতে পুঞ্জীভূত আছে ধরে নিতে পারি, তাইলে ওই বিন্দুর যে দূরত্ব হয় সেটাকে আমরা বলি তার চক্রগতির ব্যাসার্ধ, এবং চক্রগতির ব্যাসার্ধ জানা থাকলে সেক্ষেত্রে আসলে আই কে আমরা এভাবেও দেখাইতে পারি, আই ইজ ইকুয়াল টু এম ইন্টু কে স্কোয়ার, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু এম ইন্টু কে স্কোয়ার দিয়ে দেখাইতে পারি, ঠিক আছে।
সো এই জিনিসটা রফিক বলতেছে ফর্মুলা কেমনে আসছে দেখাইতে। ভাই ফর্মুলা প্রত্যেকটাতে এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা আছে এটা থেকে ইন্টিগ্রেশন করে করে বারবার হইলো আনছে। তো এটা তো আসলে লাগবে না, মানে দরকার নাই, আপাতত এটুকু মনে রাখলেই চলবে। তাইলে এটা মনে রাখো, চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস, যে কোন একটা বিস্তৃত বস্তুর সমগ্র ভর একটা বিন্দুতে পুঞ্জীভূত আছে এটা ধরে নিয়ে যদি আমরা তার রৈখিক জড়তা ঘূর্ণন জড়তা পরিমাপ করতে যাই, তাইলে যদি একটা বিস্তৃত বস্তুর ঘূর্ণন জড়তা একটা বিন্দুতেই পুঞ্জীভূত আছে ধরে নিয়ে ক্যালকুলেট করতে যাই, তাইলে ওই বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি হইলো তার চক্রগতির ব্যাসার্ধ। সো এটা একটু মনে রাখো। আচ্ছা, সো এখান থেকে আমরা এই 6টা একটু মনে রাখবো। থিন রডের জন্য এরকম হয়, এই টাইপের ব্যাপার স্যাপার। তো থিন রডের জন্য এটা হলো সেন্টার দিয়ে যদি যায় 1/12 ml² দিয়ে করি। তো বইয়ে প্রুফ আছে, এগুলো একটু দেখে নিও। এখানে জড়তার ভ্রামকের দুইটা উপপাদ্য আছে, এই দুইটা উপপাদ্য জানাটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার কথা হলো যেটা, যে সমান্তরালক্ষ উপপাদ্য বলে কি, ধরো কোন একটা বস্তুর এই যে ভারকেন্দ্র আছে না, ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমার তার জড়তার ভ্রামক জানা আছে। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম আমরা, ধরো আইজি। এই অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক তোমার জানা আছে। এবার বস্তুটা ধরো এটার রেসপেক্টে ঘুরতেছে না, ঘুরতেছে হলো এই অক্ষের রেসপেক্টে, তার সমান্তরালে এইচ দূরত্বে একটা অক্ষের রেসপেক্টে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে আমরা বলি এটার রেসপেক্টে যে আই পাবা, সেই আইটা হবে তোমার আইজি এর সাথে এম ইন্টু এইচ স্কোয়ারের যোগফলের সমান, এম ইন্টু এইচ স্কোয়ারের যোগফলের সমান। এটাই হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এটারও বইয়ে প্রুফ আছে, ডিটেলস কথাবার্তা আছে, আমরা সেগুলোতে যাব না। এটা আমাদের লাগে খুবই হ্যান্ডি একটা উপপাদ্য। কিরকম ভাবে, জাস্ট এটা চিন্তা করো, আমি একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখায় দেই। যে ধরো একটা দণ্ড, আমরা একটু আগেই দেখলাম যে এরকম একটা সলিড দণ্ড যদি তার মধ্যবিন্দুগামী অক্ষের রেসপেক্টে বা ভারকেন্দ্রগামী অক্ষের রেসপেক্টে ঘুরে, তাইলে সেটা হয় কত, আইজি ইকুয়ালস টু, আমরা একটু আগেই দেখছি 1/12 ml²। ঠিক আছে, ml²। মজার ব্যাপার হইলো, তাইলে বলো তো এটা যদি এখন এই অক্ষের রেসপেক্টে ঘুরে, তাইলে তার জড়তার ভ্রামক কত হবে? এটা কতটুকু সরে গেছে এখন বলো তো? এইচ এর মানটা হলো l/2, রাইট? এটা হলো l/2 পরিমাণ। তাহলে আমরা বলতে পারবো এই লালটার রেসপেক্টে যেটা আই হবে, আই ইকুয়ালস টু হবে হলো আইজি প্লাস এম ইন্টু l/2 হোল স্কোয়ার। এবং এটা যদি ক্যালকুলেট করো, আইজি এর এই মান বসায় দাও, এটা আলটিমেটলি আসবে দেখবা 1/3 ml²। এটা তোমরা বাসায় ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবা আইজি এর এই মানটা যদি বসায় দাও এখানে, এটা আসতেছে 1/3 ml²। আচ্ছা, সো এরপর লম্ব অক্ষ উপপাদ্য। তো দেখো লম্ব অক্ষ উপপাদ্য কিভাবে ইউজ করতে পারি, এটা বলে কি, যে তোমার ধরো এক্স এক্সিস এর রেসপেক্টে জড়তার ভ্রামক জানা আছে, মানে এই অক্ষের রেসপেক্টে যখন এভাবে ঘুরে তার জড়তার ভ্রামক তুমি জানো। একই সাথে ওয়াই এক্সিস এর রেসপেক্টে ধরো তোমার জড়তার ভ্রামক এভাবে ঘুরলে জানা আছে কত হয়। ওকে, এখন বস্তুটা ধরো ঘুরতেছে হইলো জেড এক্সিস এর রেসপেক্টে। ঠিক আছে, বস্তুটা ঘুরতেছে জেড এক্সিস এর রেসপেক্টে। তো লম্ব অক্ষ উপপাদ্য বলে যে তখন তোমার আর আলাদা করে বের করতে হবে না, তুমি জাস্ট জেড এক্সিস এর জন্য যদি আই এক্স প্লাস আই ওয়াই ইউজ করে দাও, তাইলেই তোমার কাজ হয়ে গেছে। ঠিক আছে, ওয়াই আর এক্স এর যেটা আছে এই দুটো যদি যোগ করে দাও, তাইলেই তোমার কাজ মোটামুটি হয়ে যাবে আর কি। তো হোপফুলি এটা বুঝতে পারছি, সমস্যা নেই কারোর। যে কোনো একটা তলে লম্ব ভাবে আছে এরকম দুইটা অ্যাক্সিস এর রেসপেক্টে জড়তার ভ্রামক যদি জানা থাকে তোমার, এই যে দেখো এই দুইটা অ্যাক্সিস লম্ব ভাবে আছে, এদের রেসপেক্টে যদি তোমার জড়তার ভ্রামক জানা থাকে, তাহলে তাদের ছেদবিন্দুগামী এবং ওই তলের উপর লম্ব, তাদের ছেদবিন্দুগামী এবং ওই তলের উপর লম্ব যে জেড এক্সিস আছে, জেড এক্সিস এর রেসপেক্টে জড়তার ভ্রামক হবে এক্স আর ওয়াই এরটার যোগফলের সমান। আচ্ছা, তো এই রিলেটেড একটা খুব ইজি এবং বুয়েটে আসা অঙ্ক সলভ করে ফেলি। ঠিক আছে, বুয়েটে আসা অঙ্ক সলভ করে ফেলি। তো দেখি একটু কিভাবে করা যায়। বলতেছে কি যে এখানে 4, 5 এবং 6 একক বিশিষ্ট ভরের তিনটা কণার স্থানাঙ্ক ব্লা 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 জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বাইর করতে বলছে। তাহলে আমরা আগে অক্ষের নাম দেই, এটা ইম্পর্টেন্ট। এক্স এক্সিস, ওয়াই এক্সিস, আর এটা হলো জেড এক্সিস।
ভালো করে নোটিস করো এটা। ওকে, তো ধরে নিলাম যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হইলো এক্স ওয়াই জেড। খুব ভালো করে ঠান্ডা মাথায় এটা বুঝো। কোন একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই জেড, তাহলে আসলে কি হইতেছে একটু বুঝার চেষ্টা করো তো, যে আসলে যেটা হইতেছে এক্স অক্ষের দিকে তুমি কিছুটা দূরত্ব যাচ্ছ, গিয়ে ওয়াই অক্ষের দিকে কিছুটা যাচ্ছ, দেন জেড অক্ষ বরাবর উঠে যাচ্ছ, রাইট, খাড়া উঠে যাচ্ছ। এই তো আসলে তোমার হইলো বিন্দুটার অবস্থান। এটা হলো এক্স ওয়াই জেড বিন্দু, এক্স কমা ওয়াই কমা জেড বিন্দু। এখন মজার একটা ব্যাপার দেখো, জেড অক্ষ থেকে এটার দূরত্ব যদি বাইর করতে চাই, জেড অক্ষ থেকে এই বিন্দুটার যদি দূরত্ব বাইর করতে যাই, এটা আসলে দেখো তো এখান থেকে এখানে রেখা টানা আর এখান থেকে এখানে রেখা টানা আসলে আলটিমেটলি সেম কথা না? যেটাকে আমরা কে দিয়ে দেখাইতে পারি তার চক্রগতির ব্যাসার্ধ, অক্ষ থেকে সরাসরি বিন্দুর দূরত্ব, ঠিক আছে? এটাকে আমরা দেখাইতে পারি তার চক্রগতির ব্যাসার্ধ দিয়ে, এটাকে আমরা বলতে পারি তার কে। এবং কে সমান আলটিমেটলি কি আসতেছে দেখো, এই মানটা ছিল এক্স এর মান, এটা ছিল ওয়াই এর মান, এটা ছিল জেড এর মান। তাহলে তোমরা আমাকে বলো তো, নিচে যেই সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজে এটাই কি আসলে কে না? এবং কে সমান আমরা কি বলতে পারবো তাইলে? কে সমান বলতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে আমি জাস্ট যে কোনো একটার জন্য বের করে দেই, বাকিটা আসলে তোমরা পারবা আমি জানি। সো 4 কেজি ভরের যেটা আছে তার স্থানাঙ্ক ছিল হলো 4,0,-1। 5 কেজি ভরের যেটা ছিল তার হইলো গিয়ে 3,-2,3। তো আমি 5 কেজি ভরেরটার জন্য করে দেই ক্যালকুলেশনটা। 5 কেজি ভরের জন্য চিন্তা করে দেখো তো, তাইলে তার কে এর মান কত আসবে জেড এক্সিস এর রেসপেক্টে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার। তাহলে কত আসবে? রুট ওভার 13, তাই তো? আর এরপর তাইলে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু হবে হইলো এম ইন্টু কে স্কোয়ার। তাহলে এম এর মান কত? 5 কেজি। কে এর মান হইলো, কে এর স্কোয়ার করলে তাইলে হবে কত? 13, 5 13, তাহলে 65 কেজি মিটার স্কোয়ার। শেষ। তাহলে বাকিগুলো তো তোমরা পারবাই করতে, খুব একটা সমস্যা হওয়ার কথা না, ইজিলি পারা যায়। তো এটা পারলে আমরা চলে যাব হইলো গিয়ে, এটা যদি তোমরা পারো তাইলে আমরা চলে যাব পরের অঙ্কটাতে, যেটা আসলে 18 সালে আসছিল বুয়েটে, ঠিক আছে? এর পরের অঙ্কটাতে চলে যাব যেটা 18 সালে বুয়েটে আসছিল। তো যেটা করা যায়, বলছে কি 0.5 কেজি ভর বিশিষ্ট একটা মিটার স্কেল আছে, ঠিক আছে? সেই মিটার স্কেলটার 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। ভালো কথা। তাহলে এটা ধরো সেই মিটার স্কেল, তার জড়তার ভ্রামক তোমাকে নির্ণয় করতে বলছে। আমি একটু দেখায় দেই। ধরো তুমি মধ্যবিন্দুর সাপেক্ষে তার জড়তার ভ্রামক জানো, তার ঠিক মধ্যবিন্দু যেটা আছে এটার সাপেক্ষে যখন সে ঘুরে তখন তার জড়তার ভ্রামক তোমার জানা আছে, কিন্তু এটা জানতে চায় নাই। তোমার কাছে জানতে চাইছে এটা যখন 20 সেন্টিমিটার দাগাঙ্কিত হইলো দাগের রেসপেক্টে ঘুরে তখন তার জড়তার ভ্রামক কত। ভালো কথা, চলো করা যায়, কঠিন কিছু তো না। এখানে এটা তো আইজি, আইজি সমান কত হবে বলো তো? এরকম একটা মিটার স্কেলের জন্য একটু আগেই দেখছিলাম আমরা 1/12 ml স্কোয়ার হয়, 1/12 m ইন্টু এল স্কোয়ার। তাহলে দেখো তো, এটা পেয়ে যাব 1/12 ইন্টু এম এর মান হলো 0.5, এল এর স্কোয়ার দিয়ে দিলাম 1 মিটার। ওকে, তাহলে এখান থেকে পেয়ে যাওয়া যাবে 1/24। ফাইনালি তাইলে দেখো তো এখান থেকে এটা সরছে কতটুক? এটা হলো 50 সেন্টিমিটার দাগ, কারণ মিডিল পয়েন্টে। এটা হলো 20 সেন্টিমিটার দাগ বাম পাশে, তাইলে সরছে কতটুক বলো তো? অবশ্যই 30 সেন্টিমিটার। তাইলে ক্লিয়ারলি তুমি এখন বলতে পারবা আই ইকুয়ালস টু হবে আইজি, তার সাথে যোগ হবে এম ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এম এর মান হইলো গিয়ে তোমার 0.5 কেজি, এইচ এর মান হইছে 0.3, ঠিক আছে? এটার স্কোয়ার। তাইলে এখান থেকে সলভ করে বের করে ফেলবা আই এর মান কত। এটা আশা করি সবাই করতে পারবা, সমস্যা হওয়ার কথা না কারোর, ঠিক আছে? কারোরই সমস্যা হওয়ার কথা না, এটা আশা করি সবাই পারবো। সো এটার মান মনে হয় তোমার 0.086 অর সামথিং এরকম কিছু একটা আসে। যাই হোক, ইজি ছিল, ঠিক আছে? এই হলো ম্যাথটা। সো আমাদের আর খুব বেশি টপিক অ্যাকচুয়ালি যে বাকি আছে সেরকম না,
খুব বেশি টপিক যে বাকি আছে সেরকম না, খুব অল্প জিনিসপত্রই বাকি আছে। বাট তারপরেও যদি কারোর প্রবলেম হয়ে যায় তাহলে একটু একটু জাস্ট ধৈর্য ধরো, আমাদের আর খুব অল্পই বাকি। ঠিক আছে? সো জাস্ট মানে তোমাদের জন্য মাথা ঠান্ডা করার জন্য 1 মিনিটের একটা ব্রেক, জাস্ট 1 মিনিটের একটা ব্রেক। 12:49 বাজে, 12:50 সরি হ্যাঁ 12:50 আবার শুরু করবো, এরপর 10 মিনিটে শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে? সো চুপচাপ আমরা 1 মিনিট কাটাবো, নীরবতা পালন। আচ্ছা আমি মিউট হয়েছিলাম তাই না? ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে। সো এল ইজ ইকুয়াল টু নর্মালি আমরা আই ওমেগা এটা হলো গিয়ে ইউজ করি, আর এরপর ভেক্টর ফর্মে যদি দেখাইতে চাও তাহলে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি এটা ইউজ করি, তাই তো? আর কৌণিক গতিশক্তিতে যদি যাও তাহলে এটাকে আমরা এভাবে দেখাই, ইকে ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এভাবে দেখাই। আর টর্কের রাশিমালা তো খুব সোজা, টর্ক টাউ জাস্ট এফ ইজ ইকুয়াল টু এম এর সূত্র, টাউ ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। আর যদি হইল গিয়ে তোমার ভেক্টর ফরম্যাটে দেখাইতে চাও, ভেক্টর ফরম্যাটে দেখাইতে গেলে টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। ঠিক আছে, টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এই পরিমাণ টর্ক প্রযুক্ত হয়। সো এইটুক নিয়ে আশা করি কারোর খুব একটা প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমরা সামনে জাস্ট একটা ইজি ম্যাথ করে ফেললি। বলছে 8 কেজি ভরের একটা চাকতির ব্যাসার্ধ হইল গিয়ে 25 সেন্টিমিটার। তো চাকতিতে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত বারের টর্ক প্রয়োগ করতে হবে? তাহলে 8 কেজি ভরের চাকতির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে চাকতির জন্য আমরা জানি চাকতির জন্য আই এর মান আসে হইল গিয়ে হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, হাফ এম আর স্কোয়ার। সো এটা আসবে হলো হাফ ইন্টু এম এর মান হলো 8 কেজি ইন্টু আর এর স্কোয়ার মানে কত 0.25 সেন্টিমিটার আছে, মিটারে নিয়ে গেলাম। ঠিক আছে, এটার যদি হোল স্কোয়ার করো তাইলে আলটিমেটলি এটার আনসার আসবে হইল গিয়ে তোমার 0.25 কেজি মিটার স্কোয়ার। ওকে, পেয়ে গেলাম তাইলে এটা। আই এর মান যখন পেয়ে গেছি, এবার কৌণিক ত্বরণের মান দেওয়া আছে, তাইলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আমরা বলি আই আলফা। আই এর মান হইল গিয়ে তোমার 0.25 আর আলফার মান হইল 3, তাহলে 0.75। টর্কের একক হইল নিউটন মিটার। ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড, এটা মনে রাখলেই হয়, আশা করি সমস্যা হবে না আর কি। হ্যাঁ, অনেকেই আনসার বলে দিছো, ভেরি গুড। আমি চ্যাট বক্সের মধ্যে দেখতে পাচ্ছি আনসারগুলা। তো এরপর চলে যাই কৌণিক ভরবেগের নিত্যতা সূত্রে। ঠিক আছে, এটা হলো আমাদের নরমাল ভরবেগের নিত্যতা সূত্রের মতোই, যে যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়
টাউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু 0 হইলে তোমার সিস্টেমের এল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এল ফাইনাল হয়। ঠিক আছে, এটা হলো এক কথায় যদি বলতে চাও আর কি। তো এটা থেকে আমরা একটা ইজি ম্যাথ করে ফেলি। বলছে একটা বিন্দু বস্তুকে কোনো অক্ষের সাপেক্ষে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে এত স্পিডে ঘোরানো হচ্ছে। যদি হঠাৎ করে ব্যাসার্ধ কমিয়ে 10 সেন্টিমিটার করা হয় তবে কৌণিক বেগ কত? আচ্ছা, তাইলে তোমাকে প্রথমে বলে দিছে বিন্দু বস্তু তার আর এর মান হইলো গিয়ে 20 সেন্টিমিটার, আর 2 করে দিছে হইলো 10 সেন্টিমিটার। ওকে, ওমেগা 1 বলছে হইলো 5 রিভলিউশন পার সেকেন্ড। জানতে চাইছে ওমেগা 2 কত? দেখো ভাই, খুব সোজা সাপটা ব্যাপার। আমরা বলছি এল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু হইতে হবে এল ফাইনাল, বাহ্যিক কোনো টর্ক নাই। তাইলে এল মানে হলো আই ওমেগা, আই ওয়ান ওমেগা 1 হইতে হবে আই টু ওমেগা 2 এর সমান। তো বস্তুর ভর তো চেঞ্জ হয় নাই, বস্তুর ভর ইনিশিয়ালি যা ছিল ফাইনালিও তাই আছে। আই সমান তাইলে বলতে পারবো আই ওয়ান সমান এম আর ওয়ান স্কোয়ার ওমেগা 1 ইজ ইকুয়াল টু এম আর টু স্কোয়ার ওমেগা 2। সো এখান থেকে বের হয়ে যাবে ওমেগা 2 ইজ ইকুয়াল টু, দেখো তো খুব ইজিলি বলে ফেলা যায়, এম এম তো কাটাই যায়। সো একবারে যদি বলে দাও তাহলে আর এর 1 এর স্কোয়ার তার মানে 20 এর স্কোয়ার ইন্টু ওমেগা 1 5 ডিভাইডেড বাই হবে হইলো গিয়ে তোমার 10 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 400, 4 5 20 চলে আসবে মনে হয়, তাই না? আনসার কত আসে বলো তো একটু আমাকে, আনসার কত আসে আমাকে একটু বলে দাও তোমরা। আনসার আসবে 20। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাইয়ার ক্যালকুলেশনও ঠিক আছে, তোমাদের সাথে মিলে গেছে। এটা তাহলে আসবে 20 রিভলিউশন পার সেকেন্ড। ওকে, অনেক ফাস্ট ঘুরতেছে আসলে। যাই হোক, তাহলে এটা বুঝলাম, খুব একটা কঠিন কিছু না। আমরা চলে যাব কেন্দ্রমুখী বলের কনসেপ্টে। তো কেন্দ্রমুখী বলে আমরা নর্মালি যেটা বলি যে কেন্দ্রমুখী বল জিনিসটা আসলে কি, এটা তো জানা দরকার, আদারওয়াইজ তো আসলে এটা নিয়ে গবেষণা করতে পারবো না, তাই না? তো ধরো কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে, ধরো এরকম একটা বৃত্ত পথে একটা বস্তু ঘুরতেছে, এই বস্তুটার অলওয়েজ প্রত্যেকটা পয়েন্টে বস্তুটার টেন্ডেন্সি থাকে বলতো কোন দিকে? স্পর্শক বরাবর ছিটকে যাবার। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে বস্তুটার টেন্ডেন্সি থাকে হইলো স্পর্শক বরাবর ছিটকে যাওয়ার। এরকম এই পয়েন্টে যদি যাও তার টেন্ডেন্সি থাকবে এদিকে ছিটকে যাওয়ার, এখানে যদি যাও এখান থেকে তার টেন্ডেন্সি থাকবে এদিকে ছিটকে যাওয়ার, এখানে যাও টেন্ডেন্সি এদিকে ছিটকে যাওয়ার, এখানে আসো টেন্ডেন্সি এদিকে ছিটকে যাওয়ার, আবার এখানে যাও টেন্ডেন্সি, মানে প্রত্যেকটা পয়েন্টই বস্তুর সাধারণ ইয়েটাই হইলো গিয়ে সে সবসময় স্ট্রেট লাইনে চলতে চায়। তাহলে একটা বস্তুকে এরকম স্ট্রেট লাইনে না চালায় তাকে যদি বৃত্ত পথে চালাইতে চাও, দেখো তো প্রত্যেকটা মোমেন্টে তাকে কি এরকম করে কেন্দ্রের দিকে টেনে টেনে ধরতে হবে না? প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা পয়েন্টে তাকে অ্যাকচুয়ালি কেন্দ্রের দিকে এভাবে টেনে টেনে ধরতে হবে। এই যে কেন্দ্রের দিকে টেনে টেনে ধরতে হইতেছে, এইখানে যে ফোর্সটা লাগতেছে এটাকেই আমরা বলতেছি কেন্দ্রমুখী বল, এফসি। এবং এই এফসি এর মান আসে এরকম এম ভি স্কোয়ার বাই আর, অথবা এভাবেও দেখাইতে পারি এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, তো এইটুক আশা করি বুঝতে পারছি, কারোর সমস্যা নাই খুব একটা। ঠিক আছে, সো আমরা চলে যাব হলো গিয়ে এটা রিলেটেড একটা ইজি ম্যাথ করতে। তোমার বলতেছে কি 0.250 ভরের একটা পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা একটা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘোরানো হচ্ছে। ঠিক আছে, সুতার উপর টান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আসলে খুব একটা কঠিন কিছু না, খুবই ইজি একটা জিনিস। দেখে নাও একটু, যে এরকম একটা ধরো বৃত্ত পথে সুতা দিয়ে বস্তুটারে ঘোরানো হচ্ছে, এই হলো সুতা, আর এরকম এটা হলো বস্তু, এরকম একটা বৃত্ত পথে ধরো ঘুরাইতেছো। ঠিক আছে, এরকম একটা বৃত্ত পথে ঘুরাইতেছো, তাহলে দেখো তো ব্যাসার্ধ কার সমান হবে বলো তো? ব্যাসার্ধ সুতার সমান হবে, তাহলে আর এর মান ইকুয়ালস টু তুমি বলতে পারবা 0.75 মিটার। ওকে, আর এর মান পেয়ে গেলা। এবার ওমেগা দরকার। ওমেগা ইকুয়ালস টু কত হবে? প্রতি মিনিটে 90 বার করে ঘুরাও, তার মানে 2 পাই ইন্টু 90 বাই 60। ঠিক আছে, 2 পাই ইন্টু 90 বাই 60, তার মানে আসবে কত? 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এটা যদি পাই,
ওমেগার মান পেয়ে গেছি। এবার দেখো তো আসলে সুতার উপর যে টান, এটা কি কেন্দ্রমুখী বলের সমান হবে না? কারণ এইখানে সুতাটার উপর এদিকে যে টান কাজ করবে, এই টানটাই তো আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এখানে সুতার উপর যে টান কাজ করবে, সেই টানটাই তো আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাইলে আমরা বলতে পারবো টি ইজ ইকুয়াল টু হবে হইলো এম ভি স্কোয়ার বাই আর। তাইলে এম এর মান জানো 0.25 ইন্টু, আচ্ছা এম ভি স্কোয়ার বাই আর আমরা আসলে ইউজই করবো না, এটা তো এখানে ইউজ করতে গেলে আবার ভি লাগবে, ছাড়ো। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো কোনটা বলো তো, এম ওমেগা স্কোয়ার আর, সরি, তার মানে 0.25 ইন্টু ওমেগার মান হলো 3 পাই, এটার স্কোয়ার ইন্টু আর এর মান হলো 0.75, সো এটা বসাই দিলে এখান থেকে টি এর মান পেয়ে যাব। ডান, ঠিক আছে। সো এইটুকু আশা করি বুঝে গেছি সবাই। আমরা এটার পরে একটু দেখে নিব হলো বৃত্তীয় গতিটা যদি উলম্ব তলে হয় তাইলে কি হবে। ঠিক আছে, বৃত্তীয় গতি যদি উলম্ব তলে হয় তাইলে কি হবে। জাস্ট ধরো এরকমের একটা বৃত্তপথে জিনিসটা ঘুরতেছে, কিন্তু তার ঘূর্ণনটা হইতেছে উলম্ব তলে, তার মানে এখানে জি এর এফেক্ট কাজ করবে। ঠিক আছে, জি এর এফেক্ট কাজ করবে। তাইলে যেটা হবে যে এরকম একটা লাইন থেকে ধরো বস্তুটা যদি কোনো একটা সময় থিটা কোণে এই জায়গায় থাকে, থিটা কোণে এখানে থাকে, তাহলে এখানে তার উপর কি কি ফোর্স কাজ করে এটা জাস্ট একটু দেখে নেই, তাইলেই হলো ইজিলি বুঝে যাওয়া যাবে যে এখানে এমজি কাজ করে নিচের দিকে, এদিকে এমজিটা কাজ করে নিচের দিকে, এবং এটা যদি থিটা কোণে সরে থাকে তাইলে এদিক বরাবর কাজ করবে এমজি কস থিটা, কারণ এটা থিটা হইলে এটা থিটা, অনুরূপ কোণ, এবং তার বিরুদ্ধে এদিকে কাজ করে হইলো টি, এবং টি এর বিরুদ্ধে কাজ করে হইলো এমজি কস থিটা। তাহলে আমরা এটা বলতে পারি এটাকে যদি ভি বেগে এখন আমার ঘুরাইতে হয়, ধর এই বস্তুটাকে যদি এদিকে ভি বেগে গতিশীল করতে হয়, ভি বেগে যদি এই বস্তুকে আমার গতিশীল করতে হয়, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কোত্থেকে আসবে, টি থেকে এমজি কস থিটা বাদ দিলে যতটুক থাকবে কেন্দ্র বরাবর, ভালো করে বুঝো, টি কেন্দ্রের দিকে আছে, আবার উল্টা দিকে কাজ করে এমজি কস থিটা, টি থেকে তাইলে এমজি কস থিটার বাদ দিলে বাকি যেটা থাকবে কেন্দ্র বরাবর সেটা থেকেই কেন্দ্রমুখী বল আসতে হবে, আর তো কেউ নাই। তার মানে আমরা বলতে পারবো টি মাইনাস এমজি কস থিটা ইজ ইকুয়াল টু হইতে হবে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে জাস্ট একটা জেনারেলাইজড সমীকরণ বানায় দাও, টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, মাইনাস না প্লাস হবে এমজি কস থিটা। ওকে, এমজি কস থিটা। আচ্ছা, তো এইটুক বুঝলাম, এইটুক যদি বুঝি, আচ্ছা বলতেছো যে বুঝি নাই, ব্যাপারটা হইলো যে কেন্দ্র বরাবর টি আছে, বাইরের দিকে এমজি কস থিটা আছে। ঠিক আছে, তো কেন্দ্রমুখী বল দিতে হইলে অবশ্যই কি টি এর দিকে বেশি থাকতে হবে, তাই না? ধরো এটা 50 আর এটা যদি 20 হয়, তাইলে এই 50 থেকে 20 মাইনাস করার পরে যে 30 থাকবে সেটাই তো কেন্দ্রমুখী বলের যোগান দিবে, আর তো কোনো জায়গা থেকে আসলে পাওয়ার অপশন নাই। সো এই জন্য আর কি বললাম যে টি থেকে এমজি কস থিটা মাইনাস করে যেটা থাকবে সেটাই হলো কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তো ইম্পর্টেন্টলি আমার যেটা লাগবে সেটা বলে দেই, যে লোয়েস্ট পয়েন্টে তোমার তাইলে টেনশনের মানটা আসবে এরকম, তোমরা একটু বসায় দিও, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি বসাবা, দেখবা এটা চলে আসবে এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। আর টপ মোস্ট পয়েন্টে থিটা ইকুয়ালস টু হলো 180 ডিগ্রি, তাইলে এখানে টি ইকুয়ালস টু পেয়ে যাবা, এখানের জন্য টি ইকুয়ালস টু পেয়ে যাবা এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। ওকে, এই হইলো মোটামুটি অবস্থা, এগুলো আশা করি বুঝছি। আমরা এখন চলে যাব তাইলে এই রিলেটেড একটা অঙ্ক করতে। দেখো বলছে একটা পানি ভর্তি বালতিকে 1 মিটার দীর্ঘ সুতার এক প্রান্তে বেঁধে উলম্ব তলে ঘুরানো হইতেছে, সর্বোচ্চ বিন্দুতে তার স্পর্শীয় বেগ ন্যূনতম কত হইলে পানি নিচে পড়বে না। আচ্ছা, মানে টপমোস্ট পয়েন্ট দেখে আসি একটু, এই যে টপমোস্ট পয়েন্ট এটা সর্বোচ্চ বিন্দু। ওকে, তাহলে সর্বোচ্চ বিন্দুর ইকুয়েশনটা কি একটু দেখো তো, সর্বোচ্চ বিন্দুতে টি সমান এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। তাহলে সর্বোচ্চ বিন্দুতে টি ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। এখন তোমাকে দেখো বলছে হইলো গিয়ে এই ভিটাকে মিনিমাইজ করতে, এটার মান মিনিমাম হইতে হবে। ঠিক আছে, এটার মান মিনিমাম হইতে হবে। সো এটার মান যদি মিনিমাম হইতে হয়
তার মানে আসলে দেখো এম কেও চেঞ্জ করতে পারবা না, আর কেও চেঞ্জ করতে পারবা না, জি কেও চেঞ্জ করতে পারবা না, পারবা কাকে? খালি টি কে। তাইলে এটারে 0 বানায় দাও, শেষ। তাইলেই তো ভিটা মিনিমাম হইলো। টি যদি 0 হয়, টেনশনটা 0 হবে, তখনই ভেলোসিটিটা মিনিমাম। তাহলে আমি বলবো কি যে টি ইকুয়ালস টু যদি 0 হয়, 0 ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। এইটা সমীকরণ হিসাবে মুখস্থ রেখে দিতে পারো। এম কাটাকাটি গেলে এখান থেকে ভি সমান পাওয়া যায় √r/g। ঠিক আছে, আর এর মান তাইলে হলো সুতার দৈর্ঘ্যের সমান 1 × 9.8, এটার মান আসবে 3.13 মিটার পার সেকেন্ডের মতো। ওকে, ডান। এটা বুঝলাম, সমস্যা নাই। এটা যদি বুঝি তাইলে আমরা চলে যাই হলো পরের ছোট্ট টপিকে, ব্যাংকিং। তো ব্যাংকিং এর জন্য আমাদের সূত্র আছেই দুইটা। উলম্বের সাথে যদি থিটা কোণে হেলে থাকে সাইকেল আরোহী, তাহলে আমরা বলি tan θ ইজ ইকুয়াল টু হলো v²/rg। আর রাস্তার ব্যাংকিং এর কথা যদি বলো, যদি রাস্তার ব্যাংকিং এর কথা বলো, ঠিক আছে, রাস্তার ব্যাংকিং এ তোমার আমরা বলি h/d ইজ ইকুয়াল টু v²/rg। তো এইখানে এই h হইল দুই পাশের উচ্চতার পার্থক্য, এটা হলো উচ্চতার পার্থক্য দুই পাশের, হ্যাঁ। আর ডি কে আমরা বলি হইল গিয়ে তোমার রাস্তার প্রস্থ, ঠিক আছে, এটাকে বলি রাস্তার প্রস্থ। সো এইটুকু যদি তোমার জানা থাকে, একটা সোজাসাপটা অঙ্ক আছে, বলছে রাস্তা 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিছে, তাহলে রাস্তার কথা বলছে মানেই চলে যাব আমরা এই সমীকরণে, তারপর আস্তে আস্তে মান বসাই, h/d ইজ ইকুয়াল টু v²/rg। তাহলে দেখো তো, রাস্তা 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিছে, আর এর মান 100 মিটার, লিখে ফেলি। জি এর মান 9.8 জানি। বলছে রাস্তাটি চওড়া হইল 5 মিটার, নাও বসায় দাও, ডি এর মান 5 মিটার। এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 50 সেন্টিমিটার উঁচু, তার মানে এটা 50 সেন্টিমিটার। সো এটাকে লিখতে পারবা 0.5 মিটার। এই সব বসায় তাইলে এখান থেকে বের করে ফেলবা ভি এর মানটা কত আসে। ঠিক আছে, এই জিনিসটাই জানতে চেয়েছে, সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নেওয়া যাবে। ঠিক আছে, যদি বসায় দাও, এটা মনে হয় 9.89 এর মতো আসে, 9.89 মিটার পার সেকেন্ড, এত বেগে সর্বোচ্চ এখান দিয়ে বাঁক নেওয়া যাবে। ঠিক আছে, একেবারেই পানির মতো সোজা সোজা অঙ্ক, এগুলাতে কঠিন কিছু নাই। এন্ড ফাইনালি আমরা একটা টপিকে চলে আসছি, আমাদের লাস্ট টপিক, স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তো স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে আমি জাস্ট তোমার দুইটা সংঘর্ষের পরে যে ফাইনাল মানে ভেলোসিটি দুইটা আসে, ওইটার ইকুয়েশন গুলো একটু মুখস্থ রেখে দিবা আর কি, তাইলে ইজিলি সলভ করে ফেলা যায়। ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষের কন্ডিশনটা কি? নর্মাল যে কোনো সংঘর্ষই হোক, যে কোনো সংঘর্ষ হোক, ভরবেগ কনস্ট্যান্ট থাকে, সংরক্ষিত হয়। এখানে ভরবেগের সাথে সাথে গতি শক্তিও সংরক্ষিত হয়। ঠিক আছে, এখানে ভরবেগের সাথে সাথে গতি শক্তিটাও সংরক্ষিত হয়। ফলে এখানে দুইটারই আমরা বেগগুলা বাইর করতে পারি, v1 আর v2। তো এটার রাশিমালা দুইটা মুখস্থ রাখবা, তাইলেই কাজ হয়ে যাবে। রাশিমালা মুখস্থ রাখা আসলে কঠিন কিছু না। দেখো ওয়ান এরটা যখন বাইর করতেছো, আমি মুখস্থ করা শিখাই বায়োলজি ক্লাসের মতো, v1 এখানে হবে v2, v02 এখানে হবে v02 প্লাস v01, মানে যখন যারটা বেগ বাইর করবা তার আদি বেগটা শুরুতে লিখবা। ক্লিয়ার? এতটুকু বুঝতেছি। এরপরের কাজ হইলো এরকম সব কয়টাতে একটা করে ভগ্নাংশ দিবা, সবার নিচে একই জিনিস, সবার নিচে m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2, m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2। কথা হইলো যখন v1 এরটা লিখবা, এটা হবে v1 m1 মাইনাস m2, এখানে হবে টুয়াইস m2। পরেরটাতে তাহলে কি হবে বলো তো? এখানে হবে তাহলে m2 মাইনাস m1, 2 এরটা লিখতেছো, আর এটাতে হবে টুয়াইস m1। এই ইকুয়েশন দুটো মনে রেখে দিবা, কাহিনী শেষ। মানে তুমি যে কোনো একটাকে লেখা শিখো, অন্যটা অটোমেটিক লিখতে পারবা। ঠিক আছে, সব ফুলে এতটুকু যদি বুঝো, দুইটার ফাইনাল ভেলোসিটি স্থিতিস্থাপক সংঘর্ষের উপরে কত আসে সেটা জেনে গেলা, কাহিনীপত্র শেষ। তাহলে চলো একটা অঙ্ক করে ফেলি, যেটা বইটা আসছিল। বলছে কি 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা আর একটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাইলো, বলে দিছে। তাহলে 2 কেজি ভরের বস্তু m1 বলে দিছে হইলো 2 কেজি,
আচ্ছা, স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তু, এটার ভর জানি না। বলছে সংঘর্ষের পর এটার আদিবেগ ধরে নিলাম হইলো v01, m2 জানি না, বাইর করতে হবে। তো এটা v02 যেটা, এটা 0 ছিল। ওকে, v02 যেটা, এটা 0 ছিল। তো কথা হইলো গিয়ে জানতে চাইছে প্রথম বস্তুটা তার আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকে, তার মানে v1 যেটা হয়েছে ফাইনাল ভেলোসিটি, এটা হলো আদিবেগের 1/4, v1/4। এটুক মনে রাখলাম। এটাকে বললাম v1/4, তার মানে তার 4 ভাগের 1 ভাগ। আর এখানে হইলো গিয়ে m1 সমান 2 কেজি। তাহলে আমাকে যেহেতু m2 এর মান বাইর করতে বলছে, আমি আর v2 এর ইকুয়েশনে যাবই না, আমি জাস্ট এই ইকুয়েশনে মান বসাবো। v2 না, v1, 1 এর মান দেওয়া আছে। v1 ইজ ইকুয়াল টু, একটু আগেই শিখাইছি, m1 মাইনাস m2, m1 প্লাস m2 ইন্টু হবে v01 প্লাস হবে টোয়াইস m2 বাই m1 প্লাস m2 ইন্টু v02। আচ্ছা, প্রথম কথা, এই পুরা পার্টটাই 0, এই পুরা পার্টটাই 0। তার কারণ কি বলতো? কারণ এই v02 এর মান 0, স্থির ছিল। এই যে স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তু। ওকে, তাইলে এটার কারণে আমরা বলতেছি v02 এর মানটা 0। এবার আসো, তোমার কাছে জানতে চাইছি m2 এর মান কত। আর তো কিছু না, বাকিটা তো সোজা, চলো বসাই ইকুয়েশনে মান। এটা তাইলে হইলো v01/4 ইজ ইকুয়াল টু m1 এর মান 2 মাইনাস m2 ডিভাইডেড বাই 2 প্লাস m2 ইন্টু v01। তাইলে এখান থেকে v01 কাটা চলে যায়। ইকুয়েশনে খালি একটাই আননোন, 1/4 ইজ ইকুয়াল টু 2 মাইনাস m2 বাই 2 প্লাস m2 ইন্টু 2 প্লাস m2 ইন্টু 1, আর কিছু নাই। তাহলে এখান থেকে যদি এটাকে সলভ করে ফেলো, এটা সলভ করে ফেললে মান পেয়ে যাবা m2 এর 1.2 কেজি। m2 এর মান পেয়ে যাবা 1.2 কেজি। এই তো, ঠিক আছে। সো এই ইকুয়েশনটা আমরা হইলো গিয়ে সলভ করে ফেললাম, এবং এরই সাথে আমাদের বিশাল লম্বা আজকের এই লেকচারের সমাপ্তি ঘটলো আর কি। ঠিক আছে, সো একটু বেশি সময় নিয়ে নিছি, তার জন্য সরি, বাট আই হ্যাড নাথিং টু ডু। প্রত্যেকটা জিনিস ভালো করে পড়াইতে গেলে এইটুক সময় আসলে লাগে। সো আশা করি যা যা বুঝাইতে চাইছি সব কয়টা জিনিস ভালো মতো মন দিয়ে বুঝছো, এবং এরপর বাকিটা হইলো গিয়ে তুমি বাসায় যতটা এফোর্ট দিতেছো আর কি তার উপর। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরে কোনো একদিন আবার দেখা হবে। তো টিল দেন আমার পক্ষ থেকে গুড বাই। ইয়াসিন ভাই, আপনি যদি আর কিছু বলতে চান। না, ওদেরকে ওই হালকা কিভাবে পড়াশোনা করবে একটু বলে দিস। বুঝিনি ভাই। পড়াশোনা কিভাবে করবে সেটা একটু বলে দে আর কি, 2-1 মিনিটে। আচ্ছা, মানে পড়াশোনা করতে বলার কথা কি, যেমন ধরো এই যে আজকে এই লেকচারটা পড়াইলাম, ঠিক আছে, অনেকগুলা থিওরি এখানে আছে, হয়তো অনেকগুলা ইকুয়েশন বুঝতেও তোমাদের একটু কষ্ট হইতে পারে। তো এটার জন্য আমি সাজেস্ট করবো কি, প্রথমে মেইন বইটা খুলে একটু তোমরা ওই যে জাস্ট ইকুয়েশন গুলা কিভাবে আসছে, কোনটা ইন্ডিকেট করে, ভাইয়া তো বলছি অবশ্যই লেকচার নোটটা দেখবা, দেখার পরেও মেইন বইটা একবার খুলে দেখা ভালো। তো তুমি মেইন বইটা খুলে বুঝার আগে খুব ভালো হয় লেকচার নোটটা যদি একবার নিজে রিভিউ করে নাও, ঠিক আছে। এটা রিভিউ করে নিলে তাইলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমার, আমি যা যা বললাম সেই সম্পর্কে আইডিয়াগুলো মাথার মধ্যে আছে। এবার দেখবা বইয়ের কথাগুলো পড়লে, বুঝছো, তোমার কাছে অনেক বেশি প্রাঞ্জল মনে হবে জিনিসটা, যে আচ্ছা এই তো বুঝতে পারতেছি। এরপর তুমি ম্যাথগুলা করলা, কোশ্চেন ব্যাংক সলভ করলা, ঠিক আছে, এবং একজন রাইটার বা দুইজন রাইটারের বই যতগুলা পারো করলা, এবং এরপর কনসেপ্ট বুক খুলে হইলো তুমি দেখলা যে কিছু চ্যালেঞ্জিং ম্যাথ আছে, সেগুলার চাইলে তোমরা একটু চেষ্টা করলা করার, বা এমনিতেও আমরা এখানে চ্যালেঞ্জিং কিছু ম্যাথ করানোর চেষ্টা করছি। এন্ড হোপফুলি আর কি তোমাদের যা যা বুঝাইতে চাইছি সেগুলা বুঝতে পারছো আর কি। এই তো, এই আর কি কথাবার্তা। কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাইকো, তাইলে দেখবা কখনো আর গ্যাপ ক্রিয়েট হবে না আর কি। গ্যাপ যদি ক্রিয়েট না হয় তাইলে তুমি একদিন কম পড়ো, একদিন বেশি করো, পোষায় দিতে পারবা। বাট ব্যাপার হইলো যে কন্টিনিউয়াসলি পড়ার মধ্যে থাইকো, হুট করে পড়া ছেড়ে দিও না, এই আর কি। এই তো, তো আমার পক্ষ থেকে এইটুকুই ছিল। সবার জন্য শুভ কামনা রইলো, ভালো থাকো। ওকে ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট ভাইরা, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।